দেখুন, এই বিয়ে আমার মতের বিরুদ্ধে হয়েছে। আমি মানতে পারবো না এই বিয়ে। তাহলে বিয়ের আগে একবার বলতে পারতে, আমি বিয়েটা ভেঙে দিতাম। তেমন কোনো পরিস্থিতি ছিল না যোগাযোগ করার মতো, তাই আমি আপনাকে জানাতে পারি নাই। আমি একজনকে ভালোবাসি, প্লিজ বোঝার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ছি। সাইমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানার একপাশে শুয়ে পড়ল। এদিকে সিয়াম কাবার থেকে কাঁথা বালিশ বের করে এনে নিচে বিছানা করে শুয়ে পড়ল। এক সময় সাইমা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। সকালের আলো চোখে পড়তেই দরজায় নক করার শব্দ। সিয়াম উঠে নিচের বিছানা সহ সব কাবাডে লুকিয়ে রেখে দরজা খুলে দিল। সিয়ামের ছোট বোন বলল, ভাবি ওঠেনি? না ওঠেনি, তুই যা, আমি রেখে দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি তোলো, পাড়া প্রতিবেশীরা দেখতে আসছে ভাবিকে। আচ্ছা ঠিক আছে, তুই যা। ঘরের ভেতরটা তখনও নীরব। জানালার ফাঁক দিয়ে সকালে রোদ এসে সাইমার চোখে পড়ছে। বাইরে মানুষের কোলাহল, ফিসফাস শব্দ। সিয়াম ধীরে পা ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। সাইমা ওঠো, সকাল হয়ে গেছে। সাইমা চোখ মেলে তাকালো। চারপাশ দেখে একটু চমকে উঠল। গত রাতের কথাগুলো মনে পড়তেই বুকটা ভারী হয়ে গেল। এত তাড়াতাড়ি সকাল? হ্যাঁ মা, পাড়া প্রতিবেশী সবাই রাখছে, ফ্রেশ হয়ে নাও, নিচে নামতে হবে। আমাকে এসব করতে হবে কেন? এই বিয়েই তো আমি মানি না। আমি জানি, কিন্তু এখন পরিস্থিতি সামলানো দরকার। যা বলেছি তাই করো, পরে কথা হবে। সাইমা কোনো উত্তর না দিয়ে ধীরে বাথরুমে ঢুকে গেল। দরজা বন্ধ হতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো। শাড়ি, হাতে চুড়ি সবকিছুই তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে মনে হলো। কিছুক্ষণ পর সাইমা ফ্রেশ হয়ে বের হলো। ভেজা চুল, চোখে জমে থাকা বিরক্তি আর অভিমান। সিয়াম দরজার পাশে দাঁড়িয়েছিল। ঠিক আছে চলো। দুজন পাশাপাশি হয়ে ঘর থেকে বের হলো। সিঁড়ি দিয়ে নামার সময় সাইমার বুক ধুক ধুক করতে লাগলো। নিচে অনেক মানুষ, সবার চোখ আজ তার দিকেই। ড্রয়িং রুমে নামতেই ফিসফাস শুরু হয়ে গেল। কেউ হাসছে, কেউ তাকিয়ে আছে কৌতূহল নিয়ে। সিয়ামের মা এগিয়ে এসে সাইমার হাত ধরলেন। মা, এইদিকে বসো, সবাই তোমাকে দেখতে এসেছে। সাইমা চুপচাপ গিয়ে সোফায় বসলো। মাথা নিচু, চোখে বিরক্তি আর চাপা কষ্ট। হঠাৎ সিঁড়ির দিক থেকে ভারী পায়ের শব্দ। সবাই তাকালো। সিঁড়ি দিয়ে নামছে অনিক, এবারই ছোট ছেলে, সিয়ামের ছোট ভাই। চোখ শান্ত কিন্তু ভেতরে অদ্ভুত দৃঢ়তা। সবার নজর এড়িয়ে সে সোজা এসে দাঁড়ালো। অনিকের চোখ গিয়ে আটকে গেল সাইমার মুখে। নতুন বউয়ের সাজ, কিন্তু চোখে কোনো সুখ নেই। সাইমাও তাকালো অনিকের দিকে। অচেনা মানুষ, কিন্তু তাকানোর ভঙ্গিতেই যেন বোঝা যায় এই সংসারে ঝড় আসতে দেরি নেই। ড্রয়িং রুমটা তখন লোকজনে ভরে গেছে। পাড়া প্রতিবেশীর হাসি, কথা, কোলাহলে বাড়িটা অন্যরকম প্রাণবন্ত লাগছে। সাইমা চুপচাপ সোফায় বসে আছে, চোখ নামানো, মুখে কোনো হাসি নেই। বউ তো খুব সুন্দর রে, খুব মানিয়েছে সিয়ামের সাথে। কথাটা শুনে কয়েকজন সম্মতিসূচক মাথা নাড়ল। চারপাশে হালকা হাসির শব্দ উঠল। ঠিক বলেছেন চাচি, ভাইয়ার সাথে কিন্তু ভালোই লাগছে, তবে আমার সাথে আরো বেশি মানাতো। হঠাৎ এমন কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। পরিবেশটা আরো হালকা হয়ে গেল। তুই এখনো দুষ্টই আছিস রে অনিক। আরে শুধু গল্প করবে, নতুন বউকে আগে খেতে দাও, না হলে তো বলবে শ্বশুর বাড়িতে নির্যাতন করে। আবারও সবাই হেসে উঠল। কারোর চোখে মজা, কারোর মুখে খুনসুটি। আর সেই ভিড়ের মাঝখানে সাইমা চুপচাপ বসে থাকে। কারো দিকে ঠিক করে তাকায় না, শুধু একবার অনেকের দিকে চোখ তুলে তাকায়। ওই তাকানোতে কোনো হাসি নেই, কিন্তু সাইমা কিছু বলে না। শব্দহীনভাবে সব সহ্য করে নেয়। তার নীরবতার মাঝে লুকিয়ে থাকে আগুনের মতো জেদ। হাসি ঠাট্টার মাঝে হঠাৎ রান্নাঘরের দিক থেকে অনেকের মা বেরিয়ে এলেন। মুখে মায়া ভরা হাসি, চোখে নতুন বউকে আপন করে নেওয়ার চেষ্টা। আসো মা, কিছু খেয়ে নাও, সকাল থেকে নিশ্চয় মুখে কিছু পড়েনি। সাইমা একটু চমকে তাকালো। এত মানুষের সামনে কেউ এভাবে আপন করে ডাকবে ভাবেনি। জি। সিয়া, তোর ভাবিকে টেবিলে বসা। জি মা। সিয়া এসে সাইমার পাশে দাঁড়ালো। সাইমা ধীরে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে সবার সামনে দিয়ে হাঁটতে লাগলো। এদিকে সিয়াম এগিয়ে গিয়ে তার বাবাকে সম্মান দিয়ে বলল, আব্বা আপনি বসুন। আব্বা চলেন। চাচা, খালা, আপনারাও বসুন, একসাথে খেয়ে যান। না বাবা, আমরা খেয়ে এসেছি, আর শুধু বউ দেখতে এসেছিলাম। হ্যাঁ বাবা, পরে আবার আসবো। কথা বলতে বলতেই তারা ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। বাড়িটা আবার একটু শান্ত হয়ে গেল। ডাইনিং টেবিলে সবাই বসলো। সাইমা এক পাশে, সিয়াম তার পাশে, সামনে অনিক আর তার বাবা। অনিকের মা নিজের হাতে প্লেট সাজাতে লাগলেন। গরম ভাত, ডাল, ভাজি, মাছ আর ডিম ভুনা। ঘরে খাবারের গন্ধ ছড়িয়ে পড়ল। তিনি আগে সাইমার প্লেটে ভাত তুলে দিলেন। মা, লজ্জা করো না, নিজের ঘরের মতো করে খাবে।
সাইমার বুকটা হঠাৎ একটু কেঁপে উঠল। নিজের ঘর শব্দটা তার কাছে অচেনা লাগলো। জি মা। অনিকের মা একে একে সবার প্লেটে খাবার দিতে লাগলেন। অনেক তাকিয়ে আছে সাইমার দিকে। তার চোখে কোনো হাসাহাসি নেই আজ, বরং কৌতূহল আর গভীর কিছু ভাবনা। খাবার ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না, খেয়ে নিন ভাবি। সাইমা তাকালো না, চুপচাপ ভাত মেখে মুখে তুলল। সিয়াম চুপচাপ বসে আছে, মাঝে মাঝে সাইমার দিকে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে। খাওয়ার টেবিলে কারোর মুখে বেশি কথা নেই, শুধু চামচের শব্দ, নিঃশ্বাসের শব্দ, আর সাইমার ভেতরে জমে থাকা না বলা কষ্ট। খাবার শেষ হতেই ঘরের ভেতরটা আবার একটু হালকা হয়ে উঠল। প্লেটগুলো সিয়া নিয়ে রান্নাঘরের দিকে গেল। ডাইনিং টেবিল ফাঁকা হতেই সবাই ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে এগোলো। সোফায় গিয়ে সবাই বসে পড়লো। কেউ হেলান দিল, কেউ পা উঠিয়ে বসলো। ঘরের ভেতর টুকটাক কথাবার্তা শুরু হলো। আজকাল গ্রামের দিকটা অনেক বদলে গেছে, আগের মতো শান্তি নাই। সময় বদলালে মানুষও বদলায় আব্বা। বউ ঘরে এলে ঘরটাও বদলে যায়। কথাটা শুনে সাইমা একটু অস্বস্তিতে নড়েচড়ে বসলো। সিয়া সাইমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ভাবি, আপনাদের বাড়ি কোন জেলায়? ফরিদপুর। আরো কিছু টুকটাক কথা চলল, কারো কাজের কথা, কারো পড়াশোনার কথা। কিন্তু সাইমার মনটা কোথাও আটকে নেই। তার চোখ বারবার সিঁড়ির দিকে চলে যাচ্ছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো। আমি একটু উপরে যাচ্ছি। ঠিক আছে মা, বিশ্রাম নাও। সাইমা আর কিছু না বলে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। প্রতিটা ধাপে বুকের ভেতরটা ভারী হয়ে উঠছে। নিজের কোলাহল থেকে সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। উপরে গিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো সাইমা। বিছানায় বসে গভীর নিঃশ্বাস ফেলল। চোখে পানি জমে উঠলেও সে কাঁদল না। নিচে তখন অন্য দৃশ্য। সিয়াম হঠাৎ উঠে দাঁড়ালো। আমি একটু বাইরে যাচ্ছি। এখনই? হ্যাঁ, মাথাটা ঠিক নেই, একটু হেঁটে আসি। দেরি করিস না। সিয়াম চুপচাপ দরজা দিয়ে বেরিয়ে গেল। বাইরে রোদ, বাতাস আর তার বুকের ভেতরে জমে থাকা না বলা কথাগুলো। একজন উপরে একা, একজন বাইরে একা। আর এই বাড়ির ভেতরে নীরবে দাঁড়িয়ে আছে অনেক, যার জীবনে ঝড় এখনো পুরোপুরি শুরুই হয়নি। বিকেলে নরম আলো জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। বাইরে হালকা বাতাস আর ভেতরে নিস্তব্ধতা। অনেক নিজের রুমে বিছানার উপর হেলান দিয়ে বসে বই পড়ছে। মাঝে মাঝে পাতা উল্টায়, আবার গভীরভাবে কোনো লাইনে চোখ আটকে যায়। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ। ছোট ভাইয়া? কি রে? দরজা খুলে সিয়া ভেতরে ঢুকলো, তার সাথে সাইমা। সাইমার মুখে সংকোচ, চোখে কৌতূহল। ছোট ভাইয়া, ভাবিকে নিয়ে এসেছি। আয় বস। সাইমা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে ভেতরে ঢুকলো। রুমে ঢুকেই চারপাশে তাকালো। পরিবাটি, বিছানা, বইয়ের তাক, জানালার পাশে ছোট টেবিল, দেয়ালে কয়েকটা ফ্রেম, সবকিছুতেই একটা শান্ত ছাপ। সাইমার চোখে অজান্তেই মুগ্ধতা এসে গেল। তোমার রুমটা সুন্দর। ধন্যবাদ। তিনজন গিয়ে সোফার মতো চেয়ারে বসলো। সিয়া মাঝখানে, সাইমা এক পাশে, অনেক আরেক পাশে। ঘরে বিকেলের আলো আরো নরম হয়ে পড়লো। সিয়া মজা করে বলল, ভাবি, ভাইয়া সারাক্ষণ বই নিয়ে থাকে। পড়াশোনার খুব শখ বুঝি? শখ না, অভ্যাস। না পড়লে মাথা ঠিক থাকে না। সাইমা হালকা হাসলো, খুব ছোট একটা হাসি, কিন্তু সেটাও অনেকের চোখ এড়ালো না। সিয়া কৌতূহল নিয়ে বলল, ভাবি, আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ, অনার্স শেষ করেছি। ভালো তো, তাহলে আপনি আমার থেকেও বেশি পড়াশোনা জানেন। জানলেই বা কি হবে, জীবনে তো নিজের সিদ্ধান্তই নিতে পারলাম না। কথাটা বলে হঠাৎ চুপ করে গেল সে। ঘরের ভেতর একটু ভারী নীরবতা নেমে এলো। অনেক সাইমার দিকে তাকিয়ে ধীরে বলল, সব সিদ্ধান্ত একদিনে হয় না, সময় লাগে। সাইমা তাকালো অনেকের চোখের দিকে। সেখানে ঠাট্টা নেই, আছে শান্ত একটা দৃঢ়তা। সিয়া পরিবেশ হালকা করতে বলল, আচ্ছা ভাবি, আপনার আমাদের বাড়িতে কেমন লাগছে? নতুন আর অচেনা। সময় গেলে পরিচিত হয়ে যাবে। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হতে লাগলো। জানালার বাইরে আকাশে কমলা রং ছড়িয়ে পড়ছে। রুমের ভেতরে তখন তিনজনের টুকটাক গল্প চলতে থাকে। কখনো পড়াশোনার কথা, কখনো বাড়ির কথা, কখনো নীরবতার মাঝেও জমে ওঠা অদ্ভুত এক সম্পর্কেই শুরু। রুমের ভেতরটা তখন বিকেলের নরম আলোয় ভরে আছে। জানালার পাশে পর্দা হালকা দুলছে। তিনজন বসে টুকটাক গল্প করছে। হঠাৎ সিয়া উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তোমরা বসো, আমি কফি করে আনি। দরকার নেই, চলো যাই। না ভাবি, তুমি বসো, আমি বানিয়ে আনি। এই কথা বলি সিয়া দরজা খুলে বেরিয়ে গেল। রুমে হঠাৎ নীরবতা নেমে এলো। এখন শুধু অনিক আর সাইমা। ঘরের বাতাসটাও যেন থমকে আছে। সাইমা কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর ধীরে ধীরে মাথা তুলে অনিকের দিকে তাকায়। তোমার সাথে কিছু কথা ছিল অনেক। আরে ভাবি, মাত্র তো আমাদের বাড়িতে আসলেন,
কথা তো চলতেই থাকবে, শুনবো কোনো এক সময়। দরকারি কথা। পরে শুনবো, এখন মাথা একটু হালকা রাখতে চাই। সাইমা কিছু বলতে যাচ্ছিল, ঠোঁট কাঁপলো, চোখে একরাশ কথা জমে উঠল। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ, টুকটুক শব্দ করে দরজা খুলে গেল। সিয়া ট্রে হাতে ভেতরে ঢুকে পড়ল। এই নাও কফি। সাইমা হঠাৎ চুপ করে গেল, চোখ নামিয়ে নিল। মুহূর্ত আগে দৃঢ়তা যেন মিলিয়ে গেল। সিয়া ট্রে টেবিলে রেখে আগের মতো হাসি মুখে বসে পড়ল। ভাইয়া, ভাবির সাথে গল্প করছো তো? হ্যাঁ, পড়াশোনা নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, এমনি কথা। কিন্তু সাইমার ভেতরে তখন আগুন জ্বলছে। যে কথাগুলো সে বলতে চেয়েছিল সেগুলো আবার বুকের ভেতর আটকে গেল। রুমে আবার টুকটাক গল্প শুরু হলো। হাসি, কফির গন্ধ আর সাধারণ কথার আড়ালে লুকিয়ে রইল সাইমার না বলা দরকারি কথাগুলো। আর অনেক বুঝতেই পারল না এই নীরবতার মাঝেই তৈরি হচ্ছে ঝড়ের প্রথম ইশারা। সন্ধ্যার আকাশটা ধীরে ধীরে নীল থেকে কালচে হয়ে আসছে। বাড়ির চারপাশে মাগরিবের আগে নরম আলো, বাতাসে হালকা শীতলতা। গেট খুলে সিয়াম বাসায় ঢুকলো, সারাদিনের ক্লান্তি মুখে, চোখে চাপা ভাবনা। জুতা খুলে ভেতরে পা রাখতেই তার চোখ গিয়ে পড়লো ব্যালকনির দিকে। সাইমা সেখানে দাঁড়িয়ে আছে, রেলিং ধরে দূরের আকাশের দিকে তাকিয়ে, চুল হালকা বাতাসে উঠছে। একা নীরব, ভেতরে ভাঙা। সিয়াম এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর কোনো কথা না বলে রুমের দিকে চলে গেল। বাথরুমে ঢুকে ফ্রেশ হলো, মুখে পানি দিল, আয়নার সামনে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো। রুমে ঢুকতেই সাইমার গলা শোনা গেল, আমি যে বললাম আমি একজনকে ভালোবাসি, আপনি তো রাগ করলেন না। সিয়াম থেমে গেল, সাইমার দিকে তাকালো। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু প্রশ্ন। রাগ করবো কেন? ভালোবাসা তো অপরাধ না। আপনি অনেক ভালো। ভালো হয়ে লাভ কি? নিজের ভাগ্য তো বদলাতে পারি না। কথাটা বলেই জানালার পাশে দাঁড়িয়ে পড়ল সে। বাইরে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। সাইমা চুপচাপ তাকিয়ে থাকে সিয়ামের দিকে। তার মনে হলো এই মানুষটা রাগী না, জেদি না, বরং ভেতরে ভেতরে ভাঙা। দুজনের মাঝখানে নীরবতা জমে ওঠে। বাইরে আজান ভেসে আসে, ঘরের ভেতর আলো জ্বলে ওঠে। সাইমা বুঝতে পারে এই বিয়েতে শুধু সে নয়, সিয়ামও বন্দি। রাত নেমেছে বাড়িটায়, চারপাশে নরম আলো। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাত আর তরকারির ঘ্রাণ। ডাইনিং টেবিল সাজানো হয়েছে সবার জন্য। সাইমা শাড়ির আঁচল গুছিয়ে হাতে খুন্তি আর বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আজ সে নিজেই পরিবেশন করবে ঠিক করেছে। মুখে কোনো ক্লান্তি দেখায় না, কিন্তু ভেতরে চাপা একটা দায়িত্ববোধ। সে একে একে সবার সামনে প্লেট রাখছে। প্রথমে অনিকের বাবা, তারপর সিয়া, তারপর সিয়াম। শেষে এসে দাঁড়ালো অনিকের পাশে। ঠিক তখন অনিকের মা উঠে বলতে গেলেন, তুমি নতুন মানুষ, তুমি বসো, আমরাই নেব। আরে মা, আমাকে তো সারা জীবন করতে হবে, আপনি বসুন। এই কথা শুনে অনিকের মা একটু থমকে গেলেন, চোখে মায়া ছড়িয়ে পড়ল। সাইমা আবার পরিবেশন করতে লাগলো। সে সবার প্লেটে সমান করে দিল, কিন্তু অনিকের প্লেটে এসে একটু থামলো। অজান্তেই তার হাতে ভাতটা একটু বেশি উঠে গেল। সাথে তরকারি, মাছ সবই অন্যদের থেকে একটু বেশি। অনেক অবাক হয়ে তাকালো। আরে কি করছেন? আমি এত খাই না। খাও, শক্তি পাবে। গলার স্বরে আদেশের ছাপ, যেন সে অভ্যাস করেই শাসন করে মানুষকে। অনিকের মা হেসে ফেললেন, দেখেছিস, অনিকের জন্য সাইমার মতো মেয়েরই দরকার, যে শাসন করে খাওয়াবে। ডাইনিং টেবিলে হালকা হাসি রোল পড়ে গেল। অনেক মুচকি হাসলো, প্লেটের দিকে তাকিয়ে বলল, তাহলে আর উপায় নেই, আজ আদেশ মানতেই হবে। সাইমা কিছু বলল না, শুধু প্লেটটা ঠিক করে সামনে ঠেলে দিল। তার চোখে তখনও সেই কড়া স্বভাবের ছাপ, কিন্তু কোথাও যেন অজান্তেই দায়িত্ব আর মায়া মিশে যাচ্ছে। রাতের খাবারের টেবিলে শুধু ভাত নয়, ধীরে ধীরে পরিবেশন হচ্ছে সম্পর্কের নতুন রং। ডাইনিং টেবিলের চারপাশে তখন সবাই খেতে শুরু করেছে। প্লেটে চামচের শব্দ, ভাতের গন্ধ, আর ঘরের ভেতরে এক ধরনের আপন পরিবেশ। সাইমা এখনো দাঁড়িয়ে আছে, সবার দিকে খেয়াল রাখছে কে কি খেলো, কার প্লেট ফাঁকা হলো। হঠাৎ সিয়া মুখ তুলে বলল, ভাবি, আমাকে একটু ডাল দাও। এই নাও, ধীরে ধীরে খাও। তারপর সাইমার চোখ গিয়ে পড়ল অনিকের বাবার দিকে। তিনি একটু তাড়াহুড়ো করে ভাত তুলছেন। সাইমা কাছে গিয়ে নরম কিন্তু কড়া গলায় বলল, বাবা, আপনি তো অসুস্থ, ধীরে ধীরে খান, এত তাড়াহুড়ো নাই। আস্তে আস্তেই খাচ্ছি মা, চিন্তা করো না। দেখো তো, নতুন বউ এসেই সবাইকে আগলে ফেলেছে। ডাইনিং টেবিলে আবার হালকা হাসি ছড়িয়ে পড়ল। অনেক চুপচাপ তাকিয়ে থাকে সাইমার দিকে। তার চোখে আজ আর শুধু রাখি বউ না, একজন দায়িত্বশীল শক্ত মনের মানুষ। সাইমা কিছু বোঝে না, সে শুধু নিজের মতো করে সবাইকে দেখভাল করে যায়। রাত গভীর হয়ে এসেছে,
বাড়ির ভেতর ধীরে ধীরে নিস্তব্ধতা নামছে। সবাই যার যার রুমে চলে গেছে। শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দূরে কুকুরের ডাক। রুমের ভেতর সিয়াম আবার আগের মতো নিচে কাঁথা পেতে শুয়ে পড়ল। বিছানার একপাশে সাইমা চুপচাপ বসেছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে সাইমা উঠে দাঁড়ালো। আঁচল গুছিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ছাদে উঠল সে। মাথার উপর খোলা আকাশ, তারা ভরা রাত, ঠান্ডা বাতাস। বুকের ভেতরে ভারটা একটু হালকা লাগতে শুরু করলো। ছাদে পা দিয়ে সাইমা থমকে গেল। রেলিং এর পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। চাঁদের আলো গায়ে পড়ছে। সে অনেক। হাত পকেটে, চোখ আকাশের দিকে, মুখে গভীর ভাব। সাইমার পায়ের শব্দে অনেক ফিরে তাকালো। ভাবি, এত রাতে ছাদে? ঘুম আসছিল না তাই এলাম। আপনি থাকুন, আমি যাই। সে ঘুরে যেতে নিল, ঠিক তখনই সাইমা হঠাৎ তার হাত ধরে টান দিল। অনেকটা অজান্তেই। অনেক থমকে গেল। যাও কেন? থাকো, গল্প করি। কথার ভেতরে আদেশের ছাপ, আবার অনুরোধও। অনেক ধীরে ঘুরে তাকালো সাইমার দিকে। তার চোখে অবাক ভাব। এইভাবে ধরলেন কেন? ভয় পেয়েছো নাকি? না, শুধু অবাক হয়েছি। দুজন চাঁদের রেলিং এর পাশে পাশাপাশি দাঁড়িয়ে পড়ল। মাঝখানে অদ্ভুত নীরবতা। চাঁদের আলোয় সাইমার মুখটা শান্ত লাগছে, কিন্তু চোখে জমে থাকা কষ্ট স্পষ্ট। অনেক ধীরে বলল, আপনি কষ্টে আছেন, তাই না? জোর করে বিয়ে হলে মানুষ আসতে জানে না। সব জোর সব সময় খারাপ হয় না। কখনো কখনো মানুষকে নতুন রাস্তা দেখায়। নতুন রাস্তা, কিন্তু মন তো পুরনো জায়গাতেই পড়ে থাকে। বাতাস একটু জোরে বয়ে গেল। ছাদের পর্দা দুলে উঠল। অনেক আর সাইমা পাশাপাশি দাঁড়িয়ে থাকে। কেউ যায় না। ছাদের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। চাঁদের আলো দুজনের উপর নরম ছাপ ফেলছে। নীরবতা দীর্ঘ হয়ে এলো। শুধু দূরে দূরে রাতের শব্দ। সাইমা ধীরে অনেকের দিকে তাকালো। চোখে একরাশ কৌতূহল, মুখে হালকা চিন্তার ছাপ। তুমি কি আরো পড়াশোনা করবে নাকি জব করবে? পড়াশোনা তো করবই, আর যদি ভালো জব পাই সেটাও করব। বিয়েতে রাজি ছিলেন না? রাজি থাকার কথা নাকি না জানিয়ে বিয়ে দিচ্ছে? মানিয়ে নিন, আমার ভাই ভালো মানুষ। সবকিছু চাইলেই মেনে নেওয়া যায় না। নীরবতা আবার ঘরে ভরে এলো। বাতাস দুলছে। চাঁদের আলো নরমভাবে দুজনের মাঝখানে পড়ে আছে। সাইমা বুঝতে পারলো, শুনতে যত সহজ মনে হয়, মেনে নেওয়া ঠিক এত সহজ নয়। অনেক চুপচাপ তার পাশে দাঁড়িয়ে থাকলো। চোখে বোঝার চেষ্টা, আর মুখে কোনো ছাপ নেই। এই ছাদের রাতটা যেন দুজনের ভেতরে জমে থাকা আবেগ আর অনিশ্চয়তার প্রতিচ্ছবি হয়ে বয়ে গেল। রাত গভীর হয়ে এলো। চাঁদের আলো আর ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকছে। সাইমা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গিয়ে নিচের রুমে ঢুকলো। বিছানার একপাশে শুয়ে পড়লো। চোখ বন্ধ করলো, কিন্তু মাথার ভিতরে নানা চিন্তা ঘুরছে। সেই সময় ছাদে অনেক দাঁড়িয়ে। সে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। ধোঁয়া বাতাসে মিলছে, আর চোখে একটা বিশ্র ভাব। জীবটা এমন জটিল না হলেও পারত। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে রাতের আকাশে মিলছে। নিঃশ্বাসে তার মনও কিছুটা হালকা লাগছে। রাত কাটলো। সকালে সূর্য রশ্মি নরমভাবে জানালা দিয়ে ঢুকলো। সাইমার ঘুম ভেঙে গেল। চোখে কিছুটা অবসাদ, কিন্তু দায়িত্ববোধ টলমল করছে। সিয়াম, বিছানায় শুয়ে পড়েন, কেউ দেখলে সমস্যা হতে পারে। সিয়াম ধীরে বিছানায় শুয়ে পড়ল। কাঁথা ঠিকভাবে বিছানো, বালিশ মাথার নিচে। সাইমা নিজে আবার নিচে নামলো। কাবাটে কাঁথা আর বালিশ তুলে রাখলো। তারপর রান্নাঘরের দিকে এগোলো। অনেকের মা রাখতে বসেছেন। নরম গলায় বললেন, মা, তুমি কি আসছো রান্না করতে? হ্যাঁ, আপনাকে একটু সাহায্য করব। সে ধীরে ধীরে পাশে গিয়ে ঝুঁকলো। পাত্র, তেল, মশলা সব ঠিকঠাক করতে লাগলো। অনেকের মা খুশি হয়ে তাকিয়ে থাকলেন। ভালো, নতুন মানুষ এলেই ঘরটা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। রান্নাঘরে সাইমা আর অনেকের মা একসাথে কাজ করছে। এই সময়টায় গল্পের মধ্যে ছোট ছোট হাসি, টুকটাক আলাপ আর রান্নার গন্ধ ভেসে যাচ্ছে। সকাল ভোরটা ধীরে চলে গেছে। রোদ বাড়ির জানালা দিয়ে ঢুকছে। রান্নাঘরে নতুন দিনের আলোর সঙ্গে একটা হালকা উত্তেজনা। মা, আমি একটা তরকারি রান্না করি। পারবে তুমি? পারবো। সেদিন রান্নাঘরে সাইমার চোখের চাহিদা আর মুখে দৃঢ়তা। সে পাত্র সাজালো, সবজি কেটে কড়াইয়ে ঢাললো, মশলা ছিটালো। ধীরে ধীরে গরম তেলের গন্ধে ঘর ভরে উঠল। সকলে ফ্রেশ হয়ে টেবিলে নামলো। সাইমা হাসি মুখে প্লেট নিয়ে এগোতে লাগলো। এখন সবাই খেতে বসো। সবার চোখে কিছুটা আগ্রহ, মুখে হালকা হাসি। একে একে সবার প্লেট সাজানো হলো। সিয়ার চোখে একটু দুষ্টুমির ছাপ। ভাবি, ছোট ভাইকে একটু বেশি করে দাও। সাইমা হালকা হেসে প্লেটটা অনেকের দিকে ঠেলে দিল। তার হাতে অন্যদের থেকে একটু বেশি ভাত, তরকারি, মাছ। থাক, আমি এত খেতে পারবো না। খেতে খেতে
অভ্যাস হবে। সাবধান। কিন্তু আদেশের মতো ভঙ্গিতে সাইমা বলল। সবার চোখে তাকালো, সবার মুখে প্রশংসা ফুটে উঠল। সিয়াম হেসে উঠল। ভাবি সত্যিই খুব ভালো হয়েছে। দেখো তো, নতুন বউ শুধু রান্নাই নয়, মনেও সুন্দর। ভোরের আলো আর গরম ভাতের ঘ্রাণে ঘর ভরে উঠল প্রশান্তি আর সম্পর্কের মৃদু টানে। সাইমা দেখলো তার ছোট যত্নই আজ সবাইকে আনন্দ দিতে পেরেছে। আর অনেক সে থামলো না, শুধু খাচ্ছে আর চোখে মুগ্ধতা ফুটছে। সকালটা নরম আলোয় ভরে উঠেছে, জানালার পর্দা হালকা দুলছে, রোদ টেবিলে এসে পড়েছে। ঘরের ভেতর ধীরে ধীরে সকালের ভ্রম। সিয়াম চুপচাপ রেডি হচ্ছে, শার্টের বাটন ঠিক করছে, টাই বাঁধছে, চোখে অচেনা এক ফোকাস। সাইমা এসে পাশ থেকে তাকালো, কৌতূহল আর হালকা অবাক ভাব মিলেমিশে। কই যাবেন? অফিসে যাচ্ছি। সাইমা কিছু বলল না, চুপচাপ ফিরে গেল নিজের কাজে। সিয়াম ধীরে ধীরে গন্তব্যে এগোলো। রুম থেকে বেরিয়ে গেল, দরজা নরমভাবে বন্ধ হলো। ঘরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সাইমা একা থাকতে পছন্দ করে না, মনটা খালি খালি লাগছে। চুপচাপ সিঁড়ি বেয়ে নামলো। রান্নাঘরে সিয়া বসে আছে, হালকা কফির গন্ধ ভেসে আসছে। শিয়া, গল্প করতে এসেছি। সাইমা ধীরে ধীরে তার পাশে বসলো। প্লেট কিংবা চায়ের দিকে নয়, চোখে চোখ রেখে কথা বলছে। একাকিত্ব ভালো লাগে না। আমি আছি, নো টেনশন। দুজন বসে আছে, বাইরে রোদ, ঘরের ভেতর নরম আলো। চুপচাপ চোখ মেলানো আর সামান্য হাসির আড়ালে ধীরে ধীরে তৈরি হচ্ছে এই ছোট্ট বন্ধুত্ব। এমন মুহূর্তগুলোতে সাইমা বুঝতে পারে একাকিত্ব কাটাতে আরেকজনের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। সিয়া ধীরে বলল। আজ ভাইয়া নেই, তাই তোমার ভালো লাগছে না। সাইমা আর কিছু বলল না। দুজনের মধ্যে হালকা হাসি, চুপচাপ কথা আর ঘরের নীরবতা মিলেমিশে দিনের শুরুতে এক অদ্ভুত শীতল আর নিরাপদ পরিবেশ তৈরি করলো। সকালটা ইতিমধ্যেই নরম আলোয় ভরে উঠেছে। ঘরের ভেতর সাইমার মন আজ একটু অস্থির। সিয়াম রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে, সিয়াও কলেজে চলে এলো। সাইমা চুপচাপ তার রুমে ফিরে এলো, চোখে একটা একাকিত্বের ছাপ। মনে হলো এখন ঘরটা কিছুটা খালি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে চলে গেল অনেকের রুমের দিকে। দরজা খোলার আগে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। রুমে ঢুকতেই চোখে পড়লো অনেক ফোনে ব্যস্ত, চুপচাপ স্ক্রিনে কিছু দেখে আছে। আপনি এখানে? আমি আসতে পারি না। অনেক চোখ তুলে তাকালো, ফোন রাখলো, ধীরে ধীরে উঠে বসলো। অনেক হালকা হেসে ফেললো, মুখে সামান্য তাচ্ছিল কিন্তু চোখে মৃদু উষ্ণতা। পারবেন না কেন? অবশ্যই পারেন। একা একা ভালো লাগছিল না। বসুন তাহলে, গল্প করব, সময় কাটবে। গল্প? ঠিক আছে। দুজনের মধ্যে নীরবতা ধীরে ধীরে গলে যেতে শুরু করলো। চোখে চোখ রাখার মধ্যেই জমে উঠলো ছোট ছোট কথার খেলা। সকালটা হালকা রোদ আর নরম বাতাসে ভরে উঠেছে। ঘরের মধ্যে সবাই ব্যস্ত, বাইরে ধীরে ধীরে সকালের শব্দ ভেসে আসছে। অনেক ফোন রেখে চেয়ারে বসলো, চোখে হালকা মনোযোগ, মুখে সাধারণ হাসি। ভাবি, আজ আপনি একা, তাই ঘরটা যেন একটু খালি খালি লাগছে। একা থাকতে ভালো লাগে না। হ্যাঁ, তাই আমি বললাম বসে গল্প করি। ঠিক আছে। দুজন বসে চুপচাপ, মাঝে মাঝে হালকা হাসি, ছোট ছোট কথোপকথন। সকালটা নরম আলোয় ভরে উঠেছে। ঘরে শান্তি, বাইরে হালকা বাতাস। সবাই ব্যস্ত, কেউ বেশি শব্দ করছে না, কিন্তু রুমের ভেতর ছোট ছোট মুহূর্তগুলো আরো গভীর হয়ে উঠছে। হঠাৎ সাইমা ধীরে অনেকের কাছে চলে এলো, তার চোখে চিন্তা ভাবনা, মুখে অল্প তাড়াহুড়োর ছাপ। সাইমা হঠাৎ অনেকের হাত ধরে ফেললো। অনেক ফোন রাখলো, চোখে অবাক ভাব। কি করছেন? কেউ দেখবে? তোমার সাথে কিছু কথা আছে, শোনো অনিক। অনেক কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো, ধীরে ধীরে হাত ছাড়ার চেষ্টা করলো। পরে শুনবো। হাত ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাববে। ভাবো, তাও শুনতে হবে। অনেক চুপচাপ তাকালো, বুঝতে পারছে আজকের এই মুহূর্ত সাইমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলেন। সকালে রুমের মধ্যে নরম আলো, বাইরে হালকা বাতাস, সবাই ব্যস্ত, কিন্তু ঘরের ভেতর হঠাৎ একটা ভিন্ন আবহ জন্মেছে। সাইমা ধীরে ধীরে অনেকের দিকে এগোলো, হাত ধরলো, চোখে কিছুটা দৃঢ়তা, মুখে হালকা জেদ। অনেকদিন পরেই তোমার সঙ্গে কিছু কথা বলতে চাইছিলাম। দূরে দাঁড়িয়ে কথা বলুন, দেখবে তো। কেউ দেখুক বা না দেখুক, কথা বলতেই হবে। বৌমা, নিচে আসো, তোমার মামি শাশুড়ি দেখতে এসেছে। ঠিক আছে, এখন যাচ্ছি, পরে শুনবে অনিক। ঠিক আছে, যান। এখন মা ডাকছে, খারাপ ভাববে। সাইমা ধীরে ধীরে হাত ছাড়লো, উঠে দাঁড়ালো, চোখে অল্প তাড়াহুড়ো, কিন্তু মন শান্ত। অনেক চুপচাপ তাকিয়ে রইলো। সাইমা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। ঘরের ভেতর থেকে বাইরে পর্যন্ত সকাল নরম আলোয় ভরে গেছে। ধীরে ধীরে তার পা নিচের দিকে এগোচ্ছে। মনে হলো
একটু আগে রুমে যা ঘটনা ঘটলো তার চিন্তাগুলো এখনো মনের কোণে ঘুরপাক খাচ্ছে। নিচে নামার সঙ্গে সঙ্গে চোখে পড়ল অনিকের মামি। তিনি রঙিন দৃষ্টি দিয়ে সাইমাকে দেখলেন। হঠাৎ মুখে হাসি ফুটল। বৌমা সত্যিই অনেক সুন্দরী, সত্যিই শিয়ামের সঙ্গে অনেক ভালো মানিয়েছে। সাইমা হালকা লাজুক হেসে মাথা নাড়ালো, আর চোখে অল্প লাজ, কিন্তু ভিতরে একটু গর্বও কাজ করছে। অনিকের মা, যিনি পাশ থেকে দাঁড়িয়েছিলেন, হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, বউ অনেক গুণবতীও, রান্না, আচার ব্যবহার আর ভদ্রতা সবই আছে। সত্যি আমাদের পরিবারের জন্য অনেক সৌভাগ্য। সকালটা যেন ঘরে নতুন আলো নিয়ে এলো। ছোট ছোট প্রশংসা, হালকা হাসি আর স্বাভাবিক কথোপকথনের মধ্যে দিয়ে সাইমার আত্মবিশ্বাস ধীরে ধীরে বেড়ে চলল। দুপুরে রোদ নরম হলেও ঘরের মধ্যে গরম আর আনন্দের মিশ্রণ। রান্নাঘর ভরে উঠেছে তেলের গন্ধ আর সবজির কাটার শব্দে। সাইমা একদিকে চুলা নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে পাত্রে পাত্রে রান্না চলছে। চোখে মনোযোগ, হাতের কাজে নিখুঁততা। সে চাইছে সবাই খুশি হোক, সব ঠিকঠাক হোক। অল্প কয়েক ঘন্টার মধ্যে রান্নাঘর ভরে উঠল ভাজা, তরকারি, মাছ, মাংস, ভাত আর মশলার সুগন্ধে। সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসলো। অনিকের মামি চোখ মেলে তাকালেন, হেসে বললেন, বৌমার রান্না তো মাশাআল্লাহ, সত্যি অনেক ভালো হয়েছে। সাইমার মুখে হালকা লাজ, কিন্তু ভেতরে গর্ব। সে শুধু হাসলো আর মাথা হালকা নিল। হ্যাঁ, রূপে গুণে সব দিকেই সেরা আমার বৌমা। সাইমা অনিকের বাবাকে আলাদা করে খেয়াল রাখলো, তার পাশে বসে ধীরে ধীরে খাবার পরিবেশন করলো। বাবা ধীরে খান, আপনার শরীর ঠিক নেই। আস্তে খাচ্ছি, চিন্তা করো না মা, তোমার নজর সব দিকেই। অনেকভাবেই তো ভালো লাগছে, পছন্দ হয়েছে তো? অবশ্যই হবে না কেন, বাবার পছন্দ তো এমনিতেই সেরা। সেদিন দুপুরের খাবারের সময় ঘরে ভরল আনন্দ আর প্রশান্তি। ছোট ছোট কথাবার্তায়, হালকা হাসি আর যত্নে ধীরে ধীরে সম্পর্কের বন্ধন আরো ঘন হয়ে উঠল। সাইমা দেখলো তার ছোট্ট যত্ন আর মনোযোগ সবাইকে খুশি করতে পেরেছে। আর অনেকের ছোট্ট মন্তব্যের মধ্য দিয়ে আরো একটি মনোরম মুহূর্ত তৈরি হলো। রাতের আলো ঘরের ভেতর নরম ছায়া ফেলেছে, জানালার পর্দা হালকা দুলছে, বাইরে বাতাস হালকা সুর বাজাচ্ছে। রাতের নীরবতা ঘরকে ধীরে ধীরে ঘিরে ফেলেছে। সারাদিনের ক্লান্তি এখনো সাইমার চোখে আছে। সে সোফায় বসে, হাতে চায়ের কাপ হালকা থকথকে ভাব নিয়ে। ঘরের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। বাইরে বাতাস, ভেতরে আলো, আর টেবিলের ঘড়ি টিকটিক। এই নীরবতার মধ্যে হঠাৎ সিয়ামের পদধ্বনি ঘরের ভিতরে ভেসে এলো। সে ধীরে ধীরে প্রবেশ করলো, চোখে হালকা হাসি, মুখে প্রশান্তি। সারাদিন কেমন কাটলো? সাইমা চোখ তুলে তাকালো। ধীরে ধীরে হাসি ফুটলো তার মুখে। মনে হচ্ছে দিনের ক্লান্তি কিছুটা কমেছে। চলছে মোটামুটি, খারাপ নয়। আপনার অফিস কেমন গেল? সিয়াম সোফায় বসলো, কফির কাপ হাতে নিয়ে হাতের ভেতর ধরে রাখলো, চোখে হালকা মনোযোগ। এই তো ভালোই চলছে। আজ একটু বেশি মিটিং ছিল, কিন্তু কোনো সমস্যা হয়নি। দুজনের মধ্যে নীরবতা হালকা হাসি দিয়ে ভেঙে যায়। সারাদিনের ক্লান্তি ধীরে ধীরে মিলছে। তো ভালো হয়েছে। ঘরে নরম আলো আর দুজনের সাধারণ কথার মধ্যে দিনে দিনে রাতের শান্তি তৈরি হচ্ছে। তাদের মধ্যে কোনো নাটকীয়তা নেই, শুধু দিনের ছোট ছোট হিসাব এবং সাধারণ কথোপকথন। রাত ধীরে ধীরে ঘরটাকে নিস্তব্ধ করে ফেলেছে। ডাইনিং টেবিল গুছানো, বাতিগুলো নরম আলো ছড়াচ্ছে। জানলার বাইরে অন্ধকারে বাতাসের মৃদু শব্দ। সবাই নিজে নিজের ঘরে চলে গেছে। খাবার শেষ করে সিয়াম চুপচাপ কাবার থেকে কাঁথা আর বালিশ বের করলো। আগের মতোই বিছানা নিচে শুয়ে পড়লো। মুখে কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু নীরব মানিয়ে নেওয়া। অন্যদিকে সাইমা কিছুক্ষণ বিছানায় বসে থাকলো। তার চোখে ঘুম নেই, মনে অস্থিরতা, বুকের ভেতরে যেন অনেক কথা জমে আছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, ধীরে পা ফেলতে ফেলতে বেরিয়ে পড়লো করিডোরে। চারপাশ নিস্তব্ধ, সবার ঘরে আলো নিভে গেছে। সাইমা এসে দাঁড়ালো অনেকের দরজার সামনে। এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিল, তারপর হালকা নক করলো। ভেতর থেকে অনেক দরজা খুলতেই অবাক হলো। ভাবি, এত রাতে এখানে? ভাইয়া কিছু বলবে না? সাইমা কোনো উত্তর না দিয়ে ভেতরে ঢুকে গেল, দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। অনেক আরো অবাক, বুকের ভেতর হালকা অস্বস্তি। কি করছেন আপনি? দরজা বন্ধ কেন? কিছুই বলবে না, আমি তোমার সাথে কথা বলতে চাই। ভাবি এভাবে না, সরুন। সাইমার চোখে হঠাৎ জমে থাকা কষ্ট বেরিয়ে এলো, গলা একটু কাঁপলো, কিন্তু রাগ ঢেকে রাখলো। তুমি কখনোই আমার কথা শোনো না অনিক, বললেই এড়িয়ে যাও। আমি কি মানুষ না? এইসব ঠিক না, আপনি আমার ভাবি, প্লিজ সরুন। সাইমা হঠাৎ থেমে গেল,
কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ এক ঝটকায় সামনে এগিয়ে গেল। রাগ, কষ্ট আর না বলা কথার চাপে সে মুহূর্তের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। সাইমা অনিকের মুখের খুব কাছে চলে গেল। এক সেকেন্ডের জন্য তার ঠোঁট অনিকের ঠোঁট ছুঁয়ে গেল। সময় যেন থেমে গেল। অনেক পাথরের মতো দাঁড়িয়ে রইল। চোখ বড় হয়ে গেল, শরীর নড়ল না। পর মুহূর্তেই সে নিজেকে সামলে পিছিয়ে গেল। কি করছেন আপনি? আপনি আমার ভাবি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বাতাস পর্যন্ত ভারী লাগছে। সাইমার বুক ওঠানামা করছে, চোখে জেদ, গলায় কাঁপন। আমি তোমার ভাইয়ের বউ হলেও তোমার ভাইকে মানি না অনিক। কথাটা বলে সাইমা চুপ হয়ে গেল। আর অনেক দাঁড়িয়ে রইল অবাক, বিভ্রান্ত আর ভেতরে ভেতরে ভেঙে পড়া এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। রুমের ভেতর বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। জানালার পর্দা নড়ছে, কিন্তু দুজনের মাঝে নীরবতা যেন আরো জোরে কথা বলছে। আলো আধো অন্ধকারে ঘরটাকে অদ্ভুত করে তুলেছে। অনেক কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর গলা শক্ত করে বলল, ভাইকে না মানলেও আমার কাছে এভাবে আসতে পারেন না ভাবি। মানুষ খারাপ বলবে, পরিবারে ঝামেলা হবে। মানুষ কি বলে সেসব আমি ভাবি না অনিক। প্লিজ একটু বোঝো, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। কথা বলতে বলতে সাইমার সামনে এগিয়ে এলো। হঠাৎ করে অনিককে জড়িয়ে ধরলো। অনেকের শরীর কেঁপে উঠল। এমন কিছু সে কল্পনাও করেনি। বুকের ভেতর ধাক্কা খেলো। ভাবি ছাড়ুন, এটা ঠিক না। কিন্তু সাইমা তখন নিজের ভেতরে কষ্ট সামলাতে পারছিল না। সে ছাড়লো না, উল্টো আরো কাছে থাকার চেষ্টা করলো। অনেক পাথরের মতো দাঁড়িয়ে গেল। মাথার ভেতর হাজারটা প্রশ্ন, ভয় আর দ্বন্দ্ব। কয়েক সেকেন্ড পর সে নিজেকে শক্ত করলো। সাইমাকে আলতো করে দূরে সরিয়ে দিল। এখন যান, বাড়ির কেউ দেখলে খুব খারাপ হবে। বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমি তোমার সাথেই থাকবো অনিক। এই কথা শুনে অনিকের মাথা যেন গরম হয়ে গেল। এতক্ষণ যে ছেলেটা শান্ত ছিল, এবার তার গলায় রাগ ভেসে উঠল। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কি বিবাহিত? আমার সাথে থাকবেন কেন? আপনি আমার ভাইয়ের বউ। ঘরের ভেতর শব্দগুলো ধাক্কা খেয়ে ফিরে এলো। সাইমা থমকে গেল। এতক্ষণ যে সাহস দেখাচ্ছিল, এখন তার চোখে একটু কাঁপন ঢুকে পড়ল। অনেক গভীর শ্বাস নিল, গলা কিছুটা শান্ত করলো। আপনি কষ্টে আছেন বুঝি, কিন্তু এভাবে নয় ভাবি, এতে সবার জীবন নষ্ট হয়ে যাবে। ঘরটা আবার নীরব হয়ে গেল। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। একজন ভেতরের কষ্টে ভাঙা, আরেকজন দায়িত্ব আর অনুভূতির টানা পড়েনে আটকে থাকা। রুমের ভেতর বাতাস যেন ভারী হয়ে আছে। জানালার পর্দা নড়ছে, কিন্তু দুজনের বুকের ভেতরে ঝড় বাইরে আসছে না। আলো আধারিত অনিক আর সাইমা মুখোমুখি দাঁড়িয়ে। মুহূর্তটা অস্বস্তিকর, আমার ভেতরে ভেতরে কষ্টে ভরা। অনিকের রাগের কথা শুনে সাইমার চোখ দুটো ভিজে উঠল। এতক্ষণ যে জেদ ছিল, এখন তার জায়গায় অভিমান জমতে শুরু করেছে। সাইমা ধীরে কথা বলল, গলায় কাঁপন। তুমি কখনো আমাকে বোঝো না অনিক। কেউই বোঝে না আমি কি চাই, কি সহ্য করছি। আপনাকে কি আমার বোঝার কথা? আপনাকে বুঝবে আপনার স্বামী। এই কথাটা সাইমার বুকে যেন ছুরি হয়ে ঢুকলো। তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। চোখের রাগ, কষ্ট আর হতাশা একসাথে। সাইমা হঠাৎ গলা শক্ত করে বলল, মানি না এই বিয়ে, মানি না এই স্বামী। আমাকে না জিজ্ঞেস করে জীবনটা বেঁধে দিয়েছে। তুমি আমাকে কেন বোঝো না অনিক? আমি কি শুধু কারো বউ হয়ে থাকবো? মানুষ না আমি? কথা বলতে বলতে সাইমা আবার অনেককে জড়িয়ে ধরলো। এবার সেটা ভালোবাসা না, বরং আশ্রয় খোঁজার মতো। অনেক কিছু বলল না, শরীর শক্ত হয়ে গেল। বুকের ভেতর দোলাচল, দায়িত্ব আর অনুভূতির যুদ্ধ। কয়েক সেকেন্ড পর সে ধীরে সাইমাকে আলাদা করলো। চোখে অনুরোধ, গলায় চাপা ভয়। এখন রুমে যান প্লিজ। বাড়ির কেউ দেখলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। ঘরে নীরবতা আরো গভীর হলো। সাইমা অনেকের দিকে তাকিয়ে রইল। চোখে জল জমে আছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কিছু বলছে না। অনেক আবার শান্ত গলায় বলল, আপনি কষ্টে আছেন বুঝি, কিন্তু এই পথ ঠিক না ভাবি। আমরা দুজনই এতে ডুবে যাব। সাইমা ধীরে ধীরে পিছিয়ে গেল। বুকের ভেতর ভাঙচুর, মাথার ভেতর অস্থিরতা। দরজার কাছে গিয়ে সে একবার ফিরে তাকালো। চোখে প্রশ্ন, অভিমান আর না বলা অনেক কথা। তারপর নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল। আর অনেক দাঁড়িয়ে রইল একটা ঘরে নয়, যেন নিজের ভেতরে দ্বন্দ্বের মাঝখানে। সাইমা দরজা বন্ধ করে চলে যাওয়ার পর অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। ঘরের আলো নিভু নিভু, জানালার পর্দা নড়ছে, কিন্তু অনেকের ভেতরের অস্থিরতা কিছুতেই থামছে না। সে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো, মাথাটা দুই হাতে চেপে ধরলো। বুকের ভেতর অদ্ভুত চাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক মনে মনে ভাবতে লাগলো, আমার সামনে এভাবে আসেন কেন? আমি তো ছেলে মানুষ, একটা মেয়ে
এভাবে কাছে এলে নিজেকে সামলানো খুব কঠিন হয়ে যায়। আমি কি পাথর নাকি? সে গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করলো, যেন নিজের মনকে বোঝাতে চাইছে এটা ঠিক না, এটা হওয়া উচিত ছিল না। অনেক আবার ভাবলো, কষ্টে আছে বুঝি, কিন্তু এই পথে গেলে সবার জীবন নষ্ট হবে। ভাইয়া, পরিবার, মান সম্মান সব শেষ হয়ে যাবে। ঘরের ভেতর শুধু নিঃশ্বাসের শব্দ। অনেক ধীরে উঠে জানালার পাশে দাঁড়ালো। বাইরে অন্ধকার, ভেতরে তার মাথার ভেতর আরো বড় অন্ধকার। অন্যদিকে সাইমা নিজের রুমে এসে দরজা বন্ধ করেই বিছানায় বসে পড়ল। বুকের ভেতর জমে থাকা কষ্ট আর ধরে রাখতে পারল না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে মুখে হাত চাপা দিয়ে কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সাইমা কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, তুমি আমাকে কখনোই বোঝোনি অনেক, আগে বোঝোনি, এখনো বোঝো না। সে বালিশে মুখ গুজে দিল, কাঁধ কাঁপছে। কেউ জানে না তার বুকের ভেতর কতটা ঝড় চলছে। রাতে এক ছাদের নিচে থেকেও দুজন মানুষ দুই রকম কষ্ট নিয়ে লড়াই করছিল। একজন দায়িত্ব আর অনুভূতির দ্বন্দ্বে, আরেকজন অবহেলা আর না বুঝে নেওয়ার ব্যথায়। রাত নীরব, শুধু ঘড়ির ঠিক ঠিক ভেসে আসে। জানালার বাইরে হালকা বাতাস বয়ে যাচ্ছে। ঘরের মধ্যে আলো নরম, আর বিছানার পাশে সাইমার চোখ লাল, বুক ভারী। সে নিজের রুমে শুয়ে শুয়ে একাকী কাঁদছে। ভেতরে সব টানাপোড়েন চেপে ধরে রাখার চেষ্টা করছে। হঠাৎ সিয়াম কান্না শুনে সাইমার দিকে তাকালো। সিয়াম তার পাশে দাঁড়ালো, চোখে অল্প চিন্তার ছায়া, মুখে হালকা উদ্বেগ। কি হয়েছে সাইমা, কেন কাঁদছো? সাইমা চুপচাপ চোখ মুছল, মুখে কোনো কথাই নেই। কিছু না, এমনি। কান্না করো না, যা সামনে হবে ভালোই হবে, তুমি শুধু ঘুমিয়ে পড়ো। সাইমা ধীরে চোখ বন্ধ করলো, নিঃশ্বাস ধীরে ধীরে ঠিক হলো। মনে হলো এই শান্ত কণ্ঠ ভেতরের চাপ কিছুটা হ্রাস করলো। সে বিছানায় চুপচাপ শুয়ে পড়লো। শরীর আর মন একটু সহজ অনুভব করতে লাগলো। সিয়াম তার পাশে বসে হালকা হাসি দিয়ে শুধু তাকিয়ে রইল। নিঃশব্দে বুঝতে পারছিল সাইমার মন শান্ত হতে হবে। সে জানে আজকের রাত কষ্টের হলেও আগামীকাল আবার নতুন শুরু। ঘরের আলো নরম, নিঃশব্দে রাত এগোচ্ছে। সাইমার নিঃশ্বাস আর সিয়ামের শান্ত উপস্থিতি মিলেমিশে এক অদ্ভুত আরাম তৈরি করছে। ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। রাতের নীরবতা ভেঙে সকালের কোলাহল শুরু হচ্ছে। পাখির ডাক, দূরের গাড়ির শব্দ, সব মিলিয়ে নতুন দিনের জানান। সাইমা বিছানায় শুয়ে শুয়ে চোখ মেলে তাকালো। কাল রাতের কান্না এখনো চোখের কোণে লেগে আছে। বুকের ভেতরটা ভারী, মনটা অস্থির। তবুও কিছু না বোঝানোর ভান করে উঠে বসলো। এদিকে সিয়াম ফ্রেশ হয়ে কাপড় পরে নিচে নেমে এলো। চুল ঠিক করছে, ফাইল গুছাচ্ছে অফিসের তারা। খাবার টেবিলে সবাই বসলো। সাইমা চুপচাপ পরিবেশন করলো। কারোর চোখে যেন গত রাতের কিছুই ধরা পড়ছে না। খাওয়া শেষ করে সিয়াম উঠে দাঁড়ালো। আমি অফিসে যাচ্ছি, দুপুরে ফিরতে দেরি হতে পারে। ঠিক আছে। দরজা বন্ধ হওয়ার শব্দের সাথে সাথে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সিয়াম চলে যেতেই সাইমা হঠাৎ নিজেকে খুব একা মনে করলো। চারপাশে মানুষ আছে, তবু মনটা ফাঁকা। কিছুক্ষণ সোফায় বসে থাকলো সে, কিন্তু মন বসলো না। বারবার অনেকের কথাগুলো মনে পড়ছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে করিডোর পেরিয়ে অনেকের রুমের সামনে এসে দাঁড়ালো। বুকের ভেতর দুঃখ পোকানি, তবুও হালকা নক করলো। ভেতর থেকে দরজা খুললো অনেক। সাইমাকে দেখেই তার মুখ শক্ত হয়ে গেল। এখানে কেন এসেছেন? তোমার সাথে কথা বলতে চাই। বেরিয়ে যান, আমি চাই না আপনার জন্য আমাকে সবাই ভুল বুঝুক। এই কথা শুনে সাইমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখে জমে এলো কষ্ট। সে এক পা এগিয়ে এসে বলল, আমার কি তোমার কাছে কোনো মূল্য নাই অনেক? আমি কি শুধু একটা নামমাত্র মানুষ? অনেক গভীর শ্বাস নিল। নিজের রাগ আর অস্বস্তি সামলে গম্ভীর কণ্ঠে বলল, দেখুন, আপনি আমার ভাবি হিসেবে সম্মান আছে, আর কিছু না। কথাগুলো সাইমার বুকে গিয়ে আঘাত করলো। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো অনেকের দিকে। তার চোখে তখন অভিমান, অপমান আর ভাঙা স্বপ্নের ছায়া। সাইমা খুব ধীরে বলল, সম্মানই যদি সব হতো তাহলে হয়তো আমার বুক এত ভারী থাকতো না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। দুজনে দুজনের সামনে দাঁড়িয়ে, একজন দায়িত্বে বাঁধা, আরেকজন কষ্টে ভাঙা। রুমের ভেতরটা তখন নিঃশব্দ। জানালার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকছে, কিন্তু সাইমার চোখে কোনো আলো নেই। মুখের ভেতর জমে থাকা কথাগুলো যেন নিঃশ্বাসের সাথে সাথে ভারী হয়ে উঠছে। অনেকের কথাগুলো কানে বাজছে বারবার। ভাবি হিসেবে সম্মান আছে, আর কিছু না। কথাগুলো ভাবতে ভাবতেই তার চোখ ভিজে ওঠে। সাইমা ধীরে ধীরে দরজা ঠেলে নিজের রুমে ঢুকে পড়ে। দরজাটা বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের পানি আর আটকে রাখতে পারে না। বিছানার পাশে বসে পড়ে ফিস ফিস করে বলে, তুমি এত কঠিন কেন অনেক?
আমি কি শুধু ভাবিই থেকে যাব তোমার কাছে? মানুষটা যখন ভেঙে যায় তখন কেউ একটুও বোঝে না। সে বালিশটা বুকে চেপে ধরে চোখের পানি বালিশে ভিজে যায়। বাইরে বাড়ির লোকজনের চলাফেরার শব্দ, কিন্তু সাইমার ভেতরে তখন শুধু শূন্যতা। মনে হয় সবাই আছে, তবু সে একা। অন্যদিকে অনেক বারান্দায় দাঁড়িয়ে থাকে। সাইমা চলে যাওয়ার পর থেকেই বুকের ভেতর অদ্ভুত একটা চাপ কাজ করছে। সে নিজের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলে পড়ে। কেন আপনি এমন করেন সাইমা? আপনার কাছ থেকে দূরে থাকতে চাই, অথচ আপনি কাছে এলেই সব এলোমেলো হয়ে যায়। সে আকাশের দিকে তাকায়। মনের ভেতর যুদ্ধ চলছে, দায়িত্ব আর অনুভূতির যুদ্ধ। নিজের সাথেই নিজেই কথা বলে ওঠে। আমি ভুল করতে পারি না, আমাকে শক্ত থাকতে হবে। রুমের ভেতরে সাইমা শুয়ে পড়ে। চোখ বন্ধ করেও অনেকের মুখটা ভেসে ওঠে। ঠোঁট কাঁপতে কাঁপতে বলে, তুমি বোঝো না অনেক, কেউ যদি একটুখানি আপন করে জিজ্ঞেস করতো কেমন আছি। সে পাশ ফিরে শুয়ে থাকে। জানালার বাইরে রোদ উঠেছে, কিন্তু সাইমার পৃথিবীতে তখনও অন্ধকারেই আটকে আছে। সকাল গড়িয়ে দুপুরের দিকে এগোতে থাকে। একই বাড়িতে থেকেও দুজন দুদিকে হারিয়ে যায়। একজন দায়িত্বের দেয়ালে বন্দি, আরেকজন অনুভূতির ভারে ভেঙে পড়া। সামনে কি অপেক্ষা করছে কেউ জানে না। শুধু না বলা কথাগুলো ধীরে ধীরে তাদের মাঝখানে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। সাইমা শুয়ে শুয়ে ভাবতে লাগলো অতীত। 4 বছর আগে সকালটা ছিল অনেকের জীবনে নতুন শুরু। এর ভেতর অদ্ভুত উত্তেজনা আর ভয় নিয়ে সে ভার্সিটির গেটে এসে দাঁড়ায়। চারপাশে নতুন মুখ, নতুন পরিবেশ, অচেনা শব্দ। ব্যাগটা শক্ত করে কাঁধে ঝুলিয়ে ভেতরে ঢুকতেই কয়েকজন সিনিয়র সামনে এসে দাঁড়ায়। একজন বাঁকা হাসি দিয়ে বলে, নতুন মনে হচ্ছে, নাম কি রে? অনিক। তাহলে আজ র্যাগিং হবে। এখন যে গেট দিয়ে কেউ ঢুকবে, গিয়ে তাকে কিস করবি। এসব কি কথা বলছেন? আমাকে মার খাওয়াতে চান নাকি? বেশি কথা বলবে না, যা বলছি তাই কর, না করলে বুঝে নিব। অনেকের বুক ধক ধক করতে থাকে। চারপাশে সবাই তাকিয়ে আছে। অপমান আর ভয় মিলিয়ে পা কাঁপতে থাকে। তবুও সাহস করে ধীরে ধীরে সামনে এগোয়। ঠিক তখনই গেটের ভিতর দিয়ে একজন মেয়ে ঢুকে। চোখে আত্মবিশ্বাস, মুখে কড়া ভাব, হাঁটার মধ্যে রাজকীয়তা। সে ছিল সাইমা। অনেক নার্ভাস হয়ে কিছু না ভেবে এক পা এগিয়ে যায়। মাথা কাজ করে না, চারপাশে শব্দ মিলিয়ে যায়। হঠাৎ করে সে সামনে গিয়ে ভুল করে সাইমার গালে হালকা চুমু দেয়। 1 সেকেন্ড, পুরো ক্যাম্পাস থমকে যায়। সাইমার চোখ আগুনের মতো জ্বলে ওঠে, মুখ শক্ত হয়ে যায়, চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সাইমা বজ্র কণ্ঠে বলে, এটা কি করলে তুমি? আমি দুঃখিত, আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু সাইমার রাগ তখন আর থামার নয়। চোখে অপমান, গলায় আগুন। সে এক পা সামনে এসে বলে, সাহস কিভাবে পাও তুমি আমাকে স্পর্শ করার? মানুষ চিনো তুমি? চারপাশে সবাই চুপ। সিনিয়রদের মুখের হাসি মিলিয়ে যায়। অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর তখন শুধু একটা কথা ঘুরছে, আজই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। চারপাশ তখন নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে অনিক আর সাইমার দিকে। নতুন ছাত্র হয়েও অনেক যেন এক মুহূর্তে সবার নজরের কেন্দ্রবিন্দু হয়ে গেল। বুকের ভেতর দুরু দুরু কাঁপন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। সাইমার চোখে তখন আগুন। অপমান আর রাগ মিলিয়ে কণ্ঠ শক্ত হয়ে ওঠে। এক পা সামনে এসে সে গম্ভীর গলায় বলে, কান ধরে উদ্বোস করো এক্ষুনি। কথাটা শুনে অনেক চমকে ওঠে। চোখ তুলে অবাক হয়ে তাকায়। গলা কাঁপলেও প্রতিবাদ করে বলে, কি বলছেন আপনি? আমি কি বাচ্চা নাকি? বাচ্চা না হলে এমন সাহস পাও কোথা থেকে? আমাকে স্পর্শ করেছো কেন? তার শাস্তি তো পেতেই হবে। অনেকের বুক ভারী হয়ে আসে। চারপাশে এত মানুষ, সবাই ফিসফিস করছে। লজ্জায় কান লাল হয়ে যায়। অনেক অসহায় ভাবে বলে, এত মানুষের সামনে কিভাবে কান ধরবো? প্লিজ। এসব আমি জানি না, যা বলছি তাই করো। না জানলে ভার্সিটিতে টিকতে পারবে না। তার কথায় চারপাশে হাসাহাসির আওয়াজ উঠে। কেউ কেউ মজা নিচ্ছে, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে। অনেকের মনে হয় মাটি ফেটে ঢুকে যায়, কিন্তু উপায় নেই। কিছুক্ষণ চুপ করে থেকে সে ধীরে ধীরে হাত তোলে। বুকের ভেতর অপমানের আগুন জ্বলছে। সবার সামনে মাথা নিচু করে কান ধরে নেয়। তারপর ভারী নিঃশ্বাস নিয়ে উঠবস শুরু করে। 1 2 3। চারপাশে হাসির শব্দ, ফিসফিসানি, কৌতূহলী দৃষ্টি। আর অনেকের মনে তখন শুধু একটা কথাই ঘুরছে, আজকের এই লজ্জা কোনোদিন বলতে পারবে না সে। এই অপমান শুধু কান ধরার শাস্তি ছিল না, ছিল অনেকের অহংকার ভেঙে যাওয়ার প্রথম দিন। আর সাইমার রাগের আড়ালে তখনও লুকিয়ে ছিল না জানা এক গল্প, যা ভবিষ্যতে দুজনের জীবনই বদলে দেবে। উঠবস শেষ করে অনেক হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ে। কপালে ঘাম, বুকের ভেতর এখনো অপমানের ঝড়। চারপাশের হাসাহাসি ধীরে ধীরে থামে। সাইমা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর ঠান্ডা গলায় বলে, থাক হয়েছে, এখন ক্লাসে যাও। সাইমার কণ্ঠে
কোনো মায়া নেই, শুধু কর্তৃত্ব। অনেক কিছু না বলে মাথা নিচু করে সরে যায়। বুকের ভেতর রাগ আর লজ্জা একসাথে জমে আছে। পা টেনে টেনে সে ক্লাসরুমের দিকে হাঁটে। ক্লাসে ঢুকতেই বন্ধুরা ঘিরে ধরে। কেউ ফিসফিস করে, কেউ মুচকি হাসে। তার সবচেয়ে কাছের বন্ধু কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে, ভাই প্রথম দিনই মান সম্মান শেষ, এমন ইতিহাস তো কেউ বানায় না। শালার মেয়েটা ডেঞ্জারাস, চেহারা দেখলে পড়ি আর ভিতরে পুরাই ডাইনি। বন্ধু আর ধরে রাখতে পারে না, হেসে অস্থির হয়ে যায়। বেঞ্চ চাপড়াতে চাপড়াতে বলে, ভাই তুই কি স্কুলে আর বদলে উঠবোস খেলি, ক্যাম্পাসে ঢুকেই গেল। আজকের দিনটা আমি কোনো দিন ভুলবো না। এই প্রথম দেখা, এই প্রথম অপমান আর এই প্রথম রাগ সব মিলিয়ে অনেকের জীবনে সাইমা নামটা তখনই দাগ কেটে যায়। তখনও সে জানতো না ভবিষ্যতে এই ডাইনি একদিন তার জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব হয়ে দাঁড়াবে। পরের দিন সকালটা অনেকের জন্য একদম স্বাভাবিক ছিল না। গতকালের ঘটনার পর থেকে বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি নিয়ে ভার্সিটিতে ঢুকে সে মনে মনে ভাবছিল, আজ যেন ওই ভয়ঙ্কর মেয়েটার সামনে না পড়ি। কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর। ক্যাম্পাসের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক থমকে যায়। চোখ তুলতেই বুকের ভিতর কেঁপে ওঠে। সাইমা হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, চোখে সেই চেনা কর্তৃত্বের ঝিলিক, ঠোঁটের কোণে হালকা হাসি। সাইমা ঠান্ডা গলায় বলল, এই যে ছেলে, তোমার নাম কি? অনিক আহমেদ। আচ্ছা অনিক, আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসো। আমি কি আপনার কাজের লোক নাকি? আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলি কাল তুমি আমাকে পুরো ভার্সিটির সামনে কিস করেছো। কথাটা শুনেই অনেকের মাথা ঝিমঝিম করে ওঠে। চারপাশে শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে দাঁত চেপে বলল, থাক, লাগবে না। আর কোনো কথা না বলে সে ঘুরে যায়। পা ভারী হয়ে আসে, কিন্তু বাধ্য হয়েই ক্যাম্পাসের দোকানের দিকে হাঁটে। রাগ, অপমান আর ভয়, এই তিনটা অনুভূতি একসাথে কাজ করছিল অনেকের মাথার ভিতর। সে বুঝে গিয়েছিল এই মেয়েটার সাথে লাগলে শান্তিতে থাকা যাবে না। কিছুক্ষণ পর ঝালমুড়ির প্যাকেট হাতে নিয়ে ফিরে আসে অনেক। সাইমার সামনে এসে চুপচাপ এগিয়ে দেয়। সাইমা প্যাকেটটা হাতে নিয়ে চোখ তুলে তাকায়। এত দেরি কেন? ভিড় ছিল। অনেক চলে যায়। ঠিক তখনই সাইমা পাশে দাঁড়িয়ে থাকা তার বান্ধবী হাসতে হাসতে বলে, বাবা, কিসকে হাতিয়ার বানিয়ে ছেলেটাকে দিয়ে পুরাই কাজ করাচ্ছিস দেখছি। কি করব বল, ছেলেটাকে ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে মানে? সাইমা চোখ তুলে অনেকে যাওয়ার দিকে একবার তাকায়, তারপর ঠোঁটে দুষ্ট হাসি এনে বলে, বিরক্ত করতে মন চাচ্ছে, একটু বিরক্ত করে দেখি রাগ করলে কেমন লাগে। সাইমার কাছে এটা তখন শুধু খেলা, আর অনেকের কাছে একটা অজানা যুদ্ধের শুরু। দুপুরে রোদ তখন ক্যাম্পাসের উঠোন ঠিকরে পড়ছে। ক্লাস শেষ করে অনেক হাঁটছিল ক্যান্টিনের দিকে। পেটি তখন রাজ্যের ক্ষুধা। পাশে 2-3 জন বন্ধু হাসাহাসি করতে করতেই ঢুকে পড়ে ক্যান্টিনে। চেয়ার টেনে বসতে যাবে এমন সময় পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে, অনিক, এখানে এসো। শুনিয়ে অনেকের ঘাড় শক্ত হয়ে যায়। বুকের ভেতর একটা বিরক্তির ঢেউ উঠে ধীরে ঘুরে তাকায়। সাইমা ক্যান্টিনের একপাশে বসে আছে, সামনে ট্রে, চোখে সেই চেনা শাসনের দৃষ্টি। অনেক ব্রু কুচকে বলে, কি দরকার? এখানে বসে খাও। অনেক একটু রেগে যায়। বন্ধুদের দিকে তাকিয়ে আবার সাইমার দিকে ফিরে বলে, না, আমার বন্ধুরা আছে, ওদের সাথেই খাবো। আচ্ছা, তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলি তুমি আমাকে কিস করেছিলে। কথাটা শোনা মাত্র অনেকের বুক ধক করে ওঠে। চারপাশে শব্দ যেন এক মুহূর্তেই থেমে যায়। ক্যাম্পাসের মাঝখানে এমন একটা কথা ছড়িয়ে পড়লে অনেকের ছাত্র জীবন যে মুহূর্তে শেষ হয়ে যাবে সেটা সে ভালো করেই জানতো। সে দাঁত চেপে মনে মনে হাজারটা গালি দিয়ে ধীরে ধীরে বলে, আপনি খুব জ্বালান। জ্বালাই না, শিখাই। এখন বসো। অনেক আর কিছু না বলে বন্ধুদের দিকে তাকায়। বন্ধুরা অবাক চোখে তাকিয়ে আছে। একজন ফিসফিস করে বলে, কি হলো রে? তোমরা খাও, আমি পরে আসছি। তারপর মনে মনে বলতে বলতে সাইমার টেবিলের দিকে যায়। শালার কপাল, ভার্সিটিতে পড়তে এসে জেলখানার কয়েদি হয়ে গেলাম। এই তো ভালো ছেলে, এখন শান্তি পেলেন? খাও। মানুষ ক্ষুধার্ত থাকলে বেশি রাগ করে। আপনি আমার লাইফটা নষ্ট করে দিচ্ছেন। সময় নষ্ট করছি না, মজা নিচ্ছি। ক্যান্টিনের ভিড়ের মাঝে অনেক বুঝে যায় এই সাইমা নামের মেয়েটা শুধু সিনিয়র না, সে তার জীবনের সবচেয়ে ঝামেলাপূর্ণ অধ্যায়ের শুরু। অনেক চুপচাপ বসে থাকে, কিন্তু বুকের ভেতর আগুন ধীরে ধীরে জমতে থাকে। সন্ধ্যার আকাশ তখন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। ভার্সিটির ক্লাস শেষ করে অনেক ঘরে ফিরেছে অনেক আগেই। জানালার পাশে বসে মোবাইল স্ক্রল করছিল। মাথার ভিতর শুধু একটাই চিন্তা, সাইমা নামের ঝামেলাটা আজ আর সামনে পড়েনি, এটুকুই শান্তি। ঠিক তখনই হঠাৎ ফোন ভেজে ওঠে। অনেক তাকিয়ে দেখে অচেনা নাম্বার। অনেক বিরক্ত গলায় বলে, হ্যালো। অনেক, এখনই আমাদের বাসার সামনে এসো। কথাটা শুনেই অনেক সোজা হয়ে বসে পড়ে, চোখ বড় হয়ে যায়।
সে তাড়াহুড়ো করে বলল, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? সেটা জেনে কি করবে? তাড়াতাড়ি আসো। সাইমার গলার ভেতর এমন একটা আদেশের সুর থাকে যেটা শুনলে মানুষ না চাইলেও থমকে যায়। অনেক একটু সাহস এনে বলে, কিছুতেই না, সন্ধ্যার পরে আমি বাইরে যাই না। আচ্ছা তাহলে আমি তোমাদের বাড়িতে এসে বলি তুমি আমাকে ভার্সিটির গেটে কি করেছিলে। কথাটা শোনা মাত্রই অনেকের বুক ধক করে ওঠে। হাতের মোবাইল শক্ত করে চেপে ধরে। মায়ের সামনে, বাবার সামনে, পাড়ার মানুষের সামনে যদি এমন কথা উঠে যায় তাহলে শুধু ভার্সিটি না, পুরো জীবনটাই ওলটপালট হয়ে যাবে। অনেক ভয় মেশানো গলায় বলে, এসব করবেন না প্লিজ। তাহলে এসো। অনেক নিঃশ্বাস ফেলে। মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরে যায়। শেষে হার মেনে নেয়। ঠিক আছে, ঠিকানা দিন। ভালো ছেলে, লিখে নাও। ফোন কেটে গেলে অনেক বিছানায় বসে পড়ে। বুকের ভেতর অজানা টেনশন, ভয় আর বিরক্তি একসাথে জমে ওঠে। নিজের মনেই বলে, এই মেয়েটা আমার জীবনে কেন ঢুকলো আল্লাহ জানে। তারপর ধীরে ধীরে রেডি হতে উঠে দাঁড়ায়। বাইরে অন্ধকার আর সামনে অপেক্ষা করছে সাইমার নতুন ঝামেলা। সন্ধ্যার বাতাসে তখন হালকা শীত। রাস্তার লাইটগুলো এক এক করে জ্বলে উঠছে। অনেক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সাইমার দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। বুকের ভেতর অদ্ভুত চাপ, মনে হচ্ছে কোনো অজানা ঝামেলার মধ্যে ঢুকতে যাচ্ছে। অনেক চারপাশে তাকায়। বড় একটা বিল্ডিং, নিচে গেটের পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। লাইটের আলোয় চেনা মুখটা পরিষ্কার হয়ে যায়। সাইমা, সাদা কুর্তি, চুল খোলা, চোখে সেই পুরনো শাসনের দৃষ্টি। অনেক সামনে যেতেই সাইমা সোজা এগিয়ে আসে। কোনো কথা না বলে অনেকের হাত ধরে নেয়। হঠাৎ স্পর্শে অনেক চমকে ওঠে। চারপাশে মানুষ, গাড়ি, পথচারী সবাই আছে। বুকের ভেতর অস্বস্তি ছড়িয়ে পড়ে। অনেক একটু টান দিয়ে হাত ছাড়াতে চেয়ে বলে, কি করছেন আপনি? ছাড়ুন, মানুষ কি বলবে? যা খুশি বলুক, আমার কিছু যায় আসে না। কিন্তু আমার তো যায় আসে। তবুও সাইমা হাত ছাড়ে না। আত্মবিশ্বাসী ভঙ্গিতে সামনে এগোয়। অনেক বাধ্য হয়ে পাশে পাশে হাঁটে। বুকের ভেতরে ধুকপুকানি, চারদিকে তাকাতে ইচ্ছা করছে না। অনেক মনে মনে বলে, এই মেয়েটা আমাকে প্রতিদিন নতুন বিপদে ফেলছে। দুজন হাঁটতে হাঁটতে রাস্তার মনে একটা ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। দোকানটায় ভিড়, তেলের গন্ধ, মশলার ঝাঁজ। সাইমা হঠাৎ থেমে যায়। সাইমা দোকানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া 2 প্লেট ফুচকা দেন। আমাকে ডেকে এনেছেন শুধু ফুচকা খাওয়ানোর জন্য? না খাওয়ার অজুহাত, কথা তো আছে। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে অনেক বুঝতে পারে আজকে সন্ধ্যাটা আর সাধারণ থাকবে না। সাইমার চোখে যে কৌতূহল আর দুষ্টু জেদ, সেটা নতুন ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। ফুচকার প্লেট সামনে এসে যায়। কাগজের প্লেটে সাজানো গরম গরম ফুচকা, টকঝাল পানির গন্ধে চারপাশ ভরে ওঠে। রাস্তার আলো, মানুষের ভিড়, দোকানের হাসি, সব মিলিয়ে সন্ধ্যাটা অন্যরকম লাগছে। সাইমা একটা ফুচকা মুখে নেয়। প্রথমে স্বাভাবিক, পরে মুহূর্তেই মুখ কুচকে যায়। সাইমা হঠাৎ কাশি দিয়ে বলে, আহ ঝাল। আরে ধীরে খান, পানি নেন। কিন্তু সাইমা তখন কারো কথা শুনছে না। হঠাৎ অনেকের হাত টেনে ধরে বীরের পাশের একটু ফাঁকা জায়গায় নিয়ে যায়। অনেক চমকে উঠে বলে, এই কি করছেন আপনি? চারপাশের আলো কম, মানুষ কম। রাস্তার এক পাশে দাঁড়িয়ে দুজন মুখোমুখি। সাইমা চোখ তুলে অনেকের দিকে তাকায়। চোখে পানি, গালে লালচে ভাব। হঠাৎ অদ্ভুত একটা মুহূর্ত তৈরি হয়। কেউ কথা বলছে না। 1 সেকেন্ডের ভিতর সব এলোমেলো। হঠাৎ ভারসাম্য হারিয়ে সাইমা অনেকের গায়ে ঠেকে যায়। অনেক তাকে ধরে ফেলে। দুজনের মুখ খুব কাছাকাছি চলে আসে। শ্বাসের শব্দ শোনা যায়। অনেকের চোখ বড় হয়ে যায়। বুকের ভেতর অদ্ভুত ধাক্কা লাগে। অনেক ফিস ফিস করে বলে, সাইমা। কিন্তু কথা শেষ হওয়ার আগেই দুজনের কপাল, নাক, ঠোঁট প্রায় ছুঁয়ে যায়। মুহূর্তের ভুলে ঠোঁট ছুঁয়ে যায় একে অপরের। 1 সেকেন্ডের শেষ স্পর্শ যেন দুজনকে স্থির করে দেয়। অনেক চমকে সরে যেতে চায়, আপনি? কিন্তু সাইমা নিজেও থমকে গেছে। চোখ বড়, নিঃশ্বাস ভারী। দুজন আলাদা হয়ে দাঁড়ায়। অনেকের বুক ধুকপুক করছে। মাথার ভেতর অদ্ভুত অনুভূতি, ভয়, লজ্জা আর এমন কিছু যা আগে কখনো হয়নি। সাইমা ধীরে বলে, সরি, ঝাল লেগে মাথা ঘুরছিল। ঠিক আছেন তো? দুজনের মাঝখানে হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। কেউ আর আগের মতো স্বাভাবিক নেই। ফুচকার ঝালের চেয়ে বেশি ঝাল হয়ে যায় পরিস্থিতি। ফুচকা শেষ হয়ে গেলে বাতাসে হালকা ঠান্ডা বইছে। রাস্তার বাতি ধীরে ধীরে জ্বলে ওঠে। চারপাশে মানুষ কম, কিন্তু দুজনের মধ্যকার অস্বস্তি কমেনি। সাইমা হঠাৎ বলল, চলো বাড়ি যাই। সাধারণ কথার ভেতরেও ছিল সে আগের ছোট্ট রকমের শক্তি। অনেক চোখ বেঁধে দাঁড়ালো, ভাবলো এবার কি হবে। সাইমা আবার অনেকের হাত ধরে হাঁটতে লাগলো। অনেক অবাক গলায় বলে, এবার তো হাত ছাড়ুন। কেন, তোমার কি সমস্যা? মানুষ দেখলে কি বলবে? আমি মনের কথা শুনি, মানুষের কথায় আমার কিছু যায় আসে না। হাত ছাড়ার জোর অনেকের না, আর ধরার জোর সাইমার।
ঠিক তখন মনে হলো দুজনের মধ্যকার ছোট্ট স্পর্শও যেন পথে পথে চিহ্ন হয়ে দাঁড়ালো। অনেক মনে মনে বলে, এই মেয়েটা এমন কেন? ভয় পাবেন না, আমি তোমার সাথে কিছু করি না যদি তুমি না চাও। হালকা ঝাপটা বাতাস, রাস্তার আলো, ফুচকার দোকানে দূরের আলো, সব মিলিয়ে সন্ধ্যার পথ যেন দুজনের জন্য এক অদ্ভুত নীরবতার মধ্যে ডুবে যাচ্ছে। অনেক চুপচাপ হাঁটে। মনে মনে স্বীকার করতে হয় সাইমার দৃঢ়তা, আত্মবিশ্বাস আর এক অদ্ভুত প্রভাব তার উপর কাজ করছে। কিছুদিন কাটতে লাগলো এভাবেই। এই কিছু সময়ের মধ্যেই অনেক লক্ষ্য করতে শুরু করলো সাইমার সঙ্গে সময় কাটানো কেমন অদ্ভুতভাবে ভালো লাগছে। সে নিজেকে বিরক্তি আর অস্বস্তি ভাবলেও ধীরে ধীরে মনে হচ্ছিল এই মেয়েটা তার জীবনে জায়গা করে নিচ্ছে। সাইমা প্রতিনিয়তই অনেককে পাশে টেনে আনে, যেখানেই যায় অনেককে সঙ্গে নিয়ে হাঁটে। শুরুতে অনেক মনে মনে হতবাক হতো, লজ্জা পেত, বিরক্ত হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বিরক্তি ধীরে ধীরে ভুলে যেতে থাকে। অনেক নিজেও লক্ষ্য করে সাইমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তার হাসি, চোখের কৌতূহল, ছোট ছোট জেদ সবই এক অদ্ভুত টান তৈরি করে। অনেক মনে মনে বলে, এই মেয়েটা অদ্ভুত। প্রথমে বিরক্তি, লজ্জা, এখন হঠাৎ মনে হচ্ছে এ যেন আমার জন্যই। ঘুরতে বেরোলে সাইমা সবসময় পাশে থাকে। তার সঙ্গে হাঁটতে ভালো লাগে, ফুচকা খেতে ভালো লাগে, ফুচকা খেতে খেতে গল্প করতে ভালো লাগে। হঠাৎ হঠাৎ চোখে চোখ পড়লে কেমন একটা উষ্ণতা ছড়িয়ে যায়। অনেককে ধীরে ধীরে নিজেকে স্বীকার করতে হয় সাইমার সঙ্গে সময় কাটানো এখন কেবল বাধ্যবাধকতা নয়। দুজনের মধ্যে নীরবতা, হাসি, ছোট ছোট আঙ্গিক সবই এখন অনেকের জন্য অদ্ভুতভাবে জরুরি হয়ে গেছে। সে অস্বীকার করতে চাইলেও নিজের মনে অনুভব করছে সাইমাকে পাশে পেতে ভালো লাগে। ফুচকার দোকান থেকে শুরু, রাস্তার হাঁটা পথ, ছোট ছোট আলাপ সবকিছুই যেন ধীরে ধীরে তাদের মধ্যকার সম্পর্ককে অন্যদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। 2 মাস কেটে গেছে। অনেক রাতে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে। ছাদের জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, ফ্যানের শব্দ কানে ভেসে আসছে, কিন্তু মনে শান্তি নেই। আমি হয়তো সাইমাকে ভালোবেসে ফেলেছি। চোখ বন্ধ করেও মনে হচ্ছে সাইমার হাসি, চোখের দৃষ্টি, জেদি কথা সবকিছু বারবার মনে ভেসে আসে। হঠাৎ অনেক ভাবতে থাকে, ওকে বলবো কি করে? যদি ওকে প্রপোজ করি, ও কি আমাকে প্রত্যাখ্যান করবে না? ও কি আমাকে সত্যি মনে মনে পছন্দ করে? পরের দিন সকাল, কলেজের ক্যাম্পাসে অনেক কাপা হাত দিয়ে বলল, সাইমা, আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। আমি তোমাকে। সেই ছোট্ট মুহূর্তে দুজনের মধ্যে অদ্ভুত বোঝাপড়া, অদ্ভুত খুশি। কলেজের রাস্তা, ছাদের বাতাস সব মিলিয়ে মনে হলো যেন সময় থমকে গেছে। এরপর তারা প্রেমে জড়িয়ে পড়ে। শুরু হয় ছোট ছোট আড্ডা, হাত ধরার অদ্ভুত স্পর্শ, ফুচকার দোকানে ছোট্ট খুনসুটি, কলেজে একসাথে হাঁটা সবকিছুই তাদের মধ্যে বন্ধনের ধারা গড়ে তোলে। মাসের পর মাস কেটে যায়। প্রথমে দুজনেই লজ্জা, দ্বিধা, অস্বস্তি অনুভব করলেও ধীরে ধীরে সব গলে গিয়ে শুধু খুশি, ভালোবাসা, আস্থা আর ছোট ছোট খুনসুটি থাকে। 6 মাস কেটে যায়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত দুজনের জীবনে অদ্ভুতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের সম্পর্ক এখন শুধু পরিচয় নয়, অনুভূতির গভীর বন্ধন। আরো কয়েকটা মাস কেটে যায়। আগের মতোই কথা, হাসি, দেখা সব চলছিল, কিন্তু হঠাৎ একদিন থেকে অনেক বদলে যেতে শুরু করে। প্রথমে ফোন ধরতো দেরিতে, তারপর রিপ্লাই আসতো না, এরপর একদিন পুরোপুরি যোগাযোগ বন্ধ। সাইমা প্রথমে ভাবলো হয়তো ব্যস্ত, হয়তো পরীক্ষা, হয়তো কোনো সমস্যা। সে একের পর এক কল দেয়, মেসেজ পাঠায়, ভার্সিটিতে খোঁজ নেয়, কিন্তু কোথাও অনেক নেই। দিন যায়, রাত যায়, অনেকের কোনো খবর নাই। সাইমার বুকের ভেতর অজানা ভয় ঢুকে পড়ে। একদিন ক্যাম্পাসে অনেকের এক বন্ধুর কাছ থেকে হঠাৎ সত্যটা জানতে পারে। বন্ধু ধীরে বলে, অনেক বিদেশে চলে গেছে পড়াশোনা করতে। কথাটা শোনা মাত্র সাইমার পা থেকে মাটি সরে যায়। বিদেশ? কিছু না বলে, একটা কথাও না জানিয়ে সাইমার চোখ অন্ধকার হয়ে আসে। কানে শব্দ আসে না, শুধু একটা কথাই মাথার ভেতর ঘোরে, সে আমাকে ছেড়ে চলে গেছে। সেই দিনের পর সাইমা ভেঙে পড়ে। হাসি কমে যায়, রাগ বাড়ে, ভেতরের মানুষটা শক্ত হয়ে যায়। ভালোবাসা হারালে মানুষ কাঁদে, কিন্তু না বলে হারলে মানুষ বদলে যায়। সাইমা বদলে গিয়েছিল। বর্তমান ঘরের আলো নিভু নিভু। বিছানার এক পাশে সাইমা শুয়ে আছে। চোখের কোণ ভেজা, বুকের ভেতর জমে থাকা কষ্ট আজ আর আটকে রাখতে পারছে না। চুপচাপ শুয়ে শুয়ে চোখের পানি বালিশে ঝরছে, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভারী। সাইমা ফিসফিস করে বলে, কেন আমাকে ছেড়ে গিয়েছিলে অনেক? যদি আমার কোনো ভুল থাকতো তাহলে আমাকে বলতে, রাগ করতে, শাস্তি দিতে, কিন্তু ছেড়ে চলে গেলে কেন? আমার জীবনটা অন্যরকম হয়ে গেল একেবারে। তোমার যাওয়ার পর আমি আর আগের মতো নেই অনেক। চোখ বন্ধ করে অনেকের মুখ ভেসে ওঠে, হাসি, কথা, হাত ধরা সব স্মৃতি। বুক চেপে ধরে। রাতের নীরবতার ভেতর শুধু সাইমার কান্নার শব্দ। ভালোবাসা ছিল,
কিন্তু পরিণতি ছিল না। অতীত শেষ হয়ে এসে মিশে গেছে বর্তমানের কষ্টে। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। পাখির ডাক, বাড়ির নড়াচড়া সবই অন্যদিনের মতো, কিন্তু আজকের সকালটা সাইমার জীবনে একেবারে আলাদা হয়ে দাঁড়াতে যাচ্ছে। সেটা তখনও সে জানতো না। সাইমা ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসে। মাথা ভার, চোখ দুটো ফুলে আছে রাতের কান্নার কারণে। বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ চোখে পড়ে টেবিলের উপর রাখা একটা ভাঁজ করা কাগজে চিঠি। সাইমা প্রথমে গুরুত্ব দেয় না, ভাবে হয়তো সিয়াম কোনো নোট রেখে গেছে। কিন্তু কাগজটা হাতে নিতেই বুকের ভেতর অজানা কাঁপুনি ওঠে। সে ধীরে ধীরে কুলে পড়ে। চিঠি সিয়ামের লেখা। সাইমা, আমাকে ক্ষমা করো। বাবা মা, তোমরাও আমাকে ক্ষমা করো। বাবার কথা রাখতে আমি এই বিয়েটা করেছিলাম, কিন্তু সত্যিটা হলো আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। তাকে ছাড়া থাকতে পারবো না। সাইমার সাথে আমার কোনো সম্পর্ক হয়নি, আমি ওকে কখনো স্পর্শও করিনি। আমি ডিভোর্স পেপার রেখে যাচ্ছি। সাইমা, তুমি সই করে দিও। আমাকে সবাই ক্ষমা করো। চিঠির শেষ লাইন পড়তেই সাইমার হাত কাঁপতে থাকে। চোখের সামনে লেখা ঝাপসা হয়ে আসে। বুকের ভেতর যেন কেউ ভারী পাথর চাপিয়ে দিয়েছে। সে কিছু বলে না। চিঠিটা ভাঁজ করে হাতে নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বের হয়। নিচে ড্রয়িং রুমে তখনও সবাই বসে, মা, বাবা, সিয়া, অনেক। সাইমা চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। চিঠিটা সামনে টেবিলে রাখে। অনেকের মা আগে এগিয়ে আসে, চিঠি হাতে নেয়। পড়তে পড়তে তার চোখ পড়া হয়ে যায়, ঠোঁট কাঁপে। মা কাপা গলায় বলে, এ এ এ কি লিখেছে সিয়াম? ভাইয়া এমন করবে কেন? ঘরের ভিতরে হঠাৎ নীরবতা নেমে আসে, যেন কারো গলায় কথা আটকে গেছে। অনেক চিঠিটা নেয়। পড়তে পড়তে তার চোখ স্থির হয়ে যায়, মুখের রক্ত সরে যায়। অনেক স্তব্ধ, একদম পাথরের মতো। সাইমা তখনও চুপ করে বসে আছে। চোখে পানি নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন কান্নার শক্তিটাও শেষ হয়ে গেছে। হঠাৎ অনেকের মা সাইমার সামনে এসে বসে পড়ে। মা কাঁদতে কাঁদতে বলে, মা, আমাদের ক্ষমা করে দাও। আমার ছেলের ভুলের শাস্তি তুমি পেলে, আমরা বুঝিনি। আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দিলাম। মায়ের চোখের পানি সাইমার হাতে পড়ে, কিন্তু সাইমা কোনো প্রতিক্রিয়া দেয় না। অনেকক্ষণ পরে সে ধীরে মাথা তুলে। চোখ দুটো লাল, কিন্তু গলায় অদ্ভুত শান্তি। সাইমা আসতে বলে, ক্ষমা চাইতে হবে না মা, ভাগ্য এমনই ছিল। ঘরের ভেতর তখন শুধু দীর্ঘশ্বাস আর চাপা কান্না। সিয়াম চলে গেছে একটা চিঠি রেখে, আর সাইমার জীবনে রেখে গেছে নতুন এক শূন্যতা। আর অনেক, সে তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে চিঠিটা হাতে, চোখে বিস্ময় আর ভেতরে জমে ওঠা অজানা ঝড়। সারাদিনটা বাড়িটা যেন বোবা হয়েছিল। কেউ ঠিক করে কারো দিকে তাকাচ্ছিল না। কথা বললেও গলা ভার হয়ে আসছিল। সিয়ামের ফেলে যাওয়া শূন্যতা ঘরের প্রতিটা কোণায় আটকে ছিল। টেবিলের উপর রাখা ডিভোর্স পেপারটার দিকে সাইমা অনেকক্ষণ তাকিয়েছিল। কাগজটা যেন শুধু কাগজ না, তার স্বপ্ন, সম্মান আর ভবিষ্যৎ একসাথে ভাঁজ করে রাখা। কলমটা হাতে নেয় সে, হাত কাঁপে, শ্বাস ভার হয়ে আসে। একবার চোখ বন্ধ করে নেয়, তারপর কোনো কথা না বলে, কোনো অভিযোগ না করে চুপচাপ নিজের নামটা লিখে দেয় ডিভোর্স পেপারের নিচে। সব শেষ হতে সাইমার বুকের ভিতর অদ্ভুত শূন্যতা নামে, যেন সব শেষ হয়ে গেছে, অথচ কান্নাটুকুও বের হচ্ছে না। অনেকের মা পাশে দাঁড়িয়েছিল। সই করা দেখেই তিনি সাইমার মাথায় হাত রাখেন, ভেজা গলায় বলেন, তুমি চিন্তা করো না মা, এই বাড়িতে তুমি সারা জীবন আমার মেয়ে হয়ে থাকবে। আমার ছেলের ভুলের দায় তোমাকে নিতে হবে না, তুমি একা নও। সাইমা শুধু মাথা নেড়ে থাকে, কিছু বলে না। কথা বলার শক্তি যেন তার আর নেই। রাতের চারপাশ নীরব, ছাদের উপর বাতাস বইছে ধীরে ধীরে। অনেক ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে, কিন্তু কিছুই দেখছে না। মাথার ভেতর শুধু দিনের ঘটনাগুলো ঘুরছে। হঠাৎ পেছনে কারোর পায়ের শব্দ। সাইমা আসে ধীরে ধীরে, নিঃশব্দে। সে এসে অনেককে পেছন থেকে জড়িয়ে ধরে, বুকের সাথে বুক লাগিয়ে বলে না কিছুক্ষণ, শুধু নিঃশ্বাস ফেলে। অনেক চমকে উঠে, সঙ্গে সঙ্গে সাইমার হাত ছাড়িয়ে নেয়, রাগী গলায় বলে, কি করছেন আপনি? ছাড়ুন। অনেক, এখন তো তোমার ভাই নেই, তাহলে এখন আমাকে মেনে নাও। ভাই থাক বা না থাক, আমি কখনো আপনাকে মানব না। আমার অপরাধ কি অনেক? অনেক কিছুক্ষণ চুপ থাকে, বাতাসে তাকিয়ে থাকে, তারপর ভারী গলায় বলে, সেটা আমি বলতে পারবো না। না বললে আমি বুঝবো কিভাবে? আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও কেন আমি এত অবহেলিত? দয়া করে আমাকে একা থাকতে দিন। ছাদের উপর তখন শুধু বাতাসের শব্দ আর দুজন মানুষের ভাঙা নিঃশ্বাস। একজনের চোখে জমে থাকা কান্না, আরেকজনের ভেতরে জমে থাকা অজানা রাগ। রাতের নীরবতা, ঘরের সব বাতি নিভু নিভু। রাতের ঠান্ডা বাতাস ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকছে। কেউ ঠিক করে কথা বলছে না, সবাই নিজেদের ভেতর অজানা চিন্তায় খুঁজছে। ড্রয়িং রুমে অনেকের মা আর বাবা একসাথে বসে, দুজনের চোখে চিন্তা, মুখে অস্থিরতা। মা প্রথমে ধীরে ধীরে বলেন,
আমরা যতই বলি সাইমাকে দেখে নেব, কিন্তু কিভাবে রাখবো? সিয়াম তো ওকে একা করে চলে গেছে, বাড়িতে অনেক আছে। কি বলতে চাও সরাসরি বলো। মা, সাইমার সাথে অনেকের বিয়ে দিলে হয় না? ঘরের চারপাশ যেন থেমে গেছে। মায়ের কণ্ঠে সেই ব্যথা যা কথার বাইরে। বাবার চোখে ভাবনার ছাপ। বাবা ধীরে ধীরে বলেন, অনেক কি রাজি হবে? চেষ্টা করে দেখি, মেয়েটার কষ্ট তো মেনে নেওয়া যায় না। ঘর ভরে নীরবতা, হৃদয়ের ভিতরে অজানা ঝড়। সাইমা বাইরে একা, ভেতরের কষ্ট নিয়ে। অনেক চেষ্টা করেও কেউ তাকে থামাতে পারছে না। পরের দিন সকাল। সকালের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকছে। ঘরের ভেতর এখনো রাতের ভারী নীরবতা লেগে আছে। অনেক বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। ঘুম আসেনি একটু। মনের ভেতরে হাজারো প্রশ্ন, হাজারো রাগ, হাজারো না বলা কথা। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। ঠক ঠক। অনেক চোখ ফিরিয়ে বলে, আসো। দরজা খুলে অনেকের মা ভেতরে ঢুকেন। চোখে ক্লান্তি, মুখে সিদ্ধান্তের ছাপ। ধীরে ধীরে এসে বিছানার পাশে বসেন। মা নরম গলায় বলেন, বাবা, একটা কথা রাখবি? কি কথা মা? সাইমাকে তুই বিয়ে কর বাবা। কথাটা শুনে অনেক যেন বিছানায় সোজা হয়ে বসে পড়ে। চোখ বড় হয়ে যায়, রাগ আর অবাক একসাথে জমে। অনেক গলা চড়িয়ে বলে, কি যাতা বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়নি, তোর ভাই তো মেয়েটার কথা না ভেবেই চলে গেল। এখন মেয়েটার কি হবে? তাই বলে আমাকে বিয়ে করতে বলবে? এটা সম্ভব না মা। আমি কখনো বিয়ে করব না ওনাকে। কি সমস্যা? সিয়াম তো মেয়েটাকে শুয়েও দেখেনি। কথাটা শুনে অনেকের ভেতর আগুন ধরে যায়। চোয়াল শক্ত হয়ে আসে। অনেক রেগে বলে, চুপ করো মা, এসব কথা দৃষ্টিকটু। আমি সেসব ভেবে বলছি না। এমনিতেই আমি ওনাকে বিয়ে করব না। ঘরের বাতাস ভারী হয়ে যায়। মায়ের চোখে হতাশা, অনেকের চোখে জেদ। দুজনের মাঝখানে দাঁড়িয়ে যায় একটা অসম্ভব সিদ্ধান্ত, একটা চাপা কষ্ট। বিকেলবেলা আকাশটা আজ অদ্ভুত রকম ভারী। রোদের আলো থাকলেও মনটা অন্ধকার। অনেক ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চোখ দূরে শূন্যতায়। মনের ভেতর ঝড়। ভাই চলে গেছে, সাইমার চোখের কান্না, মায়ের চাপ, সব মিলিয়ে অনেকের বুকটা ভার হয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ একটা স্পর্শ। সাইমা এসে অনেককে জড়িয়ে ধরে। সাইমা কাপা গলায় বলে, আমাকে মেনে নাও অনিক, আমি তোমাকে অনেক ভালোবাসি। মুহূর্তে অনেকের শরীর শক্ত হয়ে যায়। রাগ আর কষ্ট একসাথে মাথায় উঠে। অনেক হঠাৎ হাত ছাড়িয়ে রেগে বলে, ছাড়ুন। লজ্জা করে না আপনার? স্বামী চলে গেছে 2 দিনও হয়নি, অমনি অন্য পুরুষ খুঁজতে শুরু করে দিয়েছেন। লজ্জা লাগে না এসব করতে? আমি আপনার দেবর, একটু হলেও লজ্জা রাখুন। সাইমার চোখ দুটো বড় হয়ে যায়। এই ভাষা, এই রূঢ়তা, এই অবমাননা সে কখনো ভাবতেই পারেনি অনেক এমন ভাবে বলবে। সাইমা ধীরে ধীরে সরে আসে। চোখ ভিজে যায়, গলা ভারী হয়ে ওঠে। সাইমা কষ্ট চেপে বলে, আমি সত্যি অনেক দুঃখিত। আমি আসলে বুঝতে পারিনি তুমি কখনো আমাকে ভালোবাসোনি। আমি আসলে নির্লজ্জ। তা না হলে একটা মেয়ে হয়ে তোমার পেছনে এভাবে ঘুরি কেন? কথাগুলো ছুরির মতো অনেকের বুকে লাগে। সাইমা শেষবার তাকিয়ে বলে, দোয়া করো আমার মুখটাও যেন আর কখনো তোমাকে দেখতে না হয়। এ কথা বলেই সাইমা দৌড়ে চলে যায়। তার পায়ের শব্দ মিলিয়ে যায় করিডোরে। ব্যালকনিতে পড়ে থাকে শুধু নীরবতা। অনেক কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে, হঠাৎ রাগে আর আফসোসে দেয়ালে খুশি মারে। অনেক নিজের সাথে বলে, আমি এত বাজে কথা কেন বললাম? কেন নিজের কষ্টটা ওর উপরে ঝাড়লাম? ঘরের দরজাটা বন্ধ হতেই সাইমার বুকটা হু হু করে উঠল। চারপাশে নীরবতা, কেউ নেই, ভালোবাসা নেই, সম্মান নেই। সে বিছানার পাশে বসে পড়ে, চোখ বেয়ে পানি গড়ায়। যে মেয়েটা একদিন সবার ঘরের আলো হয়ে এসেছিল, আজ সেই মেয়েটাই নিজেকে বোঝা মনে করছে। সাইমা ভাঙা গলায় বলে, আমার এই জীবন রেখে কি লাভ, যেখানে কারোর কাছে আমার কোনো মূল্যই নেই। সে ড্রয়ার খুলে একটা ছোট ব্লেড বের করে। হাত কাঁপছে, চোখ ঝাপসা। ভুল সিদ্ধান্ত তখন মানুষের মাথায় সবচেয়ে সহজ মনে হয়, কিন্তু সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। সাইমা চোখ বন্ধ করে নিজের হাতে আঘাত করে ফেলে। ব্যথা টের পায় না, শুধু মাথা ঘুরতে থাকে। ধীরে ধীরে সে মেঝেতে বসে পড়ে। চোখের সামনে অন্ধকার নেমে আসে, জ্ঞান হারায়। এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকের বুকটা অস্বস্তিতে ভরে ওঠে। হাওয়ার মাঝেও যেন সাইমার কান্না শুনতে পায়। অনেক নিজের সাথে বলে, না, এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আমাকে সাইমার কাছে ক্ষমা চাইতে হবে। হঠাৎ অনেক দৌড়ে সাইমার রুমের দিকে যায়। দরজা খুলতেই থমকে যায়। ঘরের ভেতরে অস্বাভাবিক নীরবতা। মেঝেতে ছড়িয়ে থাকা দাগ দেখে অনেকের বুক কেঁপে ওঠে। অনেক ছুটে গিয়ে সাইমার কাছে বসে পড়ে। অনেক চিৎকার করে বলে, সাইমা, সাইমা, চোখ খোলো। সে সাইমাকে ঝাঁকাতে থাকে। অনেকের গলার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে।
মা বাবা সিয়া সবাই দূরে আসে। মা কাপা গলায় বলে, এসব কি হলো? আমার বৌমার এই অবস্থা কেন? আমার রাগের জন্য হয়েছে মা, আমি খারাপ কথা বলেছিলাম। এখন দেরি করা যাবে না, হাসপাতালে নিতে হবে। কেউ আর সময় নষ্ট করে না। সাইমাকে দ্রুত গাড়িতে তোলে। চারপাশে শুধু আতঙ্ক আর দোয়ার শব্দ। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা দৌড়ে আসে, স্ট্রেচারে তুলে নেয়। চিকিৎসা শুরু হয়। অনেক বাইরে বসে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। যে ছেলেটা কিছুক্ষণ আগে অন্ধ ছিল, এখন সেই ছেলেটাই ভয় পাচ্ছে যদি দেরি হয়ে যায়। অনেক ফিস ফিস করে বলে, প্লিজ সাইমা, আমাকে শাস্তি দিও, কিন্তু এভাবে ছেড়ে যেও না। হাসপাতালের করিডোর জুড়ে থমথমে নীরবতা। সাদা আলোয় সবার মুখ ফ্যাকাশে। কারো চোখে ঘুম নেই, কারো মনে শান্তি নেই। অনেক দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো কাঁপছে। চোখ বারবার অপারেশন রুমের দরজার দিকে যায়। যে ছেলেটা কিছুক্ষণ আগে ওর আগে অন্ধ ছিল, এখন সেই ছেলেটাই ভয় পাচ্ছে। তার কথাগুলো যদি সাইমার জীবন কেড়ে নেয়। হঠাৎ দরজাটা খুলে যায়, ডাক্তার বেরিয়ে আসে। সবাই একসাথে ছুটে যায়। মা কাপা গলায় বলে, ডাক্তার, আমার বৌমা কেমন আছে? ভয় পাবেন না, আপনারা সময় মতো নিয়ে এসেছেন, বড় কোনো ক্ষতি হয়নি। 2 ব্যাগ রক্ত দিতে হবে। এখন সে স্টেবল আছে, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সিয়া হাত দিয়ে মুখ ঢেকে কাঁদে। মৃত্যুর ভয় যখন কেটে যায়, তখন মানুষ বুঝতে পারে ভালোবাসা আসলে কত দামি। ডাক্তার চলে গেলে অনেক চুপচাপ মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থাকে, তারপর ভাঙা গলায় বলে, মা, কি বাবা? আমি সাইমাকে বিয়ে করতে রাজি। কি বলছিস? সকালেই তো বললি কখনোই করবি না। তখন আমি বুঝিনি মা, আজ বুঝেছি। কি বুঝেছিস? ওকে হারাতে বসে বুঝেছি। রাগ, অহংকার, সমাজ, সব কিছুর থেকে মানুষটা বেশি দরকার। ও সুস্থ হয়ে বাড়ি ফিরলেই বিয়ের ব্যবস্থা করো মা, আমি আর দেরি করতে চাই না। কখনো কখনো মানুষ ভালোবাসা বুঝতে শেখে হারানোর খুব কাছাকাছি গিয়ে। মা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ছেলের কপালে হাত রাখে। মা আবেগে বলে, আল্লাহ তোকে সঠিক পথ দেখাক বাবা। যদি তোর মন থেকে আসে তাহলে আমরাও রাজি। সাইমা বাঁচুক, এটাই এখন সবচেয়ে বড় কথা। 3 দিন কেটে গেছে। হাসপাতালের সাদা দেয়াল পেরিয়ে আজ সাইমা আবার ফিরে এসেছে। সেই বাড়িতে, যে বাড়িতে তার কষ্ট ছিল। আবার নতুন করে আসার জন্মও হয়েছে। হালকা রোদ জানালা দিয়ে ঢুকছে। সাইমা ধীরে ধীরে পা ফেলে ভেতরে আসে। মা চোখ ভেজা গলায় বলে, মা, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ মা, অনেক ভালো। অনেক দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। চোখে অপরাধ বোধ, মনে হাজারো কথা। যে মানুষটা একসময় রাগে কথা বলেছিল, আজ সেই মানুষটাই ভয় পাচ্ছে সাইমার চোখের দিকে তাকাতে। সকাল গড়িয়ে দুপুর। ঘরে কাজই আসে, সবাই বসে পড়ে। মা বলে, শুরু করুন হুজুর। কবুল বলুন। কবুল। কবুল। 3 বার। ঘরে যেন নতুন বাতাস ঢুকে পড়ে। ভাঙ্গা গল্প আজ নতুন নামে বাধা পড়ল স্বামী আর স্ত্রী। ঠিক তখনই দরজায় শব্দ, সবাই তাকায়। সিয়াম ঢোকে, হাতে নতুন বউ, চোখে অনুশোচনা। সিয়াম এসে বাবার পায়ে ধরে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও। মা, ভুল হয়ে গেছে। এখন ক্ষমা চেয়ে কি হবে? আগে ভাবা উচিত ছিল। একটা মেয়ের জীবন নিয়ে খেলেছিস। মা, ছেড়ে দিন। আমার কোনো রাগ নেই, যা হয়েছে ভালোই হয়েছে। ভুল করলে মানুষই করে, যাও, আল্লাহ যেন ভালো রাখে। সিয়াম কৃতজ্ঞ চোখে তাকায়। রাত নামে, বাসর ঘর, লাল আলো, ফুলের গন্ধ, নতুন জীবনের শুরু। সাইমা বিছানার একপাশে বসে। অনেক দরজার কাছে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ চুপ, তারপর সাইমা ধীরে বলে, অনেক, আজ আমাকে সব বলতেই হবে। এত বছর কেন আমাকে কষ্ট দিলে? হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলে কেন? কারণ আছে। কি কারণ? আমি তোমাকে এয়ারপোর্টে দেখেছিলাম, একটা ছেলেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলে। আমি ভেঙে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে ঠকিয়েছ। ঘরে নীরবতা। সাইমার চোখ বড় বড় হয়ে যায়। সাইমা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, কি বলো তুমি? কুত্তাও আমার ভাই ছিল? কি? বিদেশে যাওয়ার আগে আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম, আমি ওকে বিদায় দিচ্ছিলাম, আর তুমি সেটাকেই ওভাবে ভেবেছো? অনেকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। একটা ভুল বোঝাবুঝি, একটা দৃশ্য, আর তার ফলেই ভেঙে গিয়েছিল কয়েকটা বছর। অনেক ধীরে ধীরে সাইমার সামনে আসে। অনেক কাপা গলায় বলে, আমি তো জানতাম না, আমি না জেনে তোমাকে দোষ দিয়েছি। তাই তো বলি, ভালোবাসা থাকলে প্রশ্ন করা যায়, কিন্তু তুমি প্রশ্ন না করে শাস্তি দিয়েছো। আমাকে ক্ষমা করো সাইমা, আমি অন্ধ ছিলাম। এবার আর ভুল করো না অনেক, আমার জীবনটা নতুন করে শুরু হয়েছে। কথা দিলাম, এবার আর কোনো ভুল বোঝাবুঝি নয়। অনেক
সাইমাকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে কিস করে, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়। আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে আবার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল, তারপর আস্তে আস্তে চলে গেল ভালোবাসার গভীরে। সমাপ্ত।